আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সকলকে জানাই সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার তোফাজ্জুদ্দিন আহমেদ স্যার। উনি দীর্ঘদিন গভর্নমেন্ট সার্ভিস দিয়েছেন, আমাদের কৃষকদের পাশে ছিলেন। উনি প্রথম উপজেলা মৎস্য অফিসার ছিলেন, তারপর জেলা মৎস্য অফিসার, এরপর উনি বিভাগীয় মৎস্য অফিসার ছিলেন। টানা 30 বছর প্লাস ওনার চাকরি জীবন। এই ক্যারিয়ারে উনি অসংখ্য কৃষকের সাথে উঠা বসা করছেন, অসংখ্য কৃষকের পাশে উনি গেছেন এবং এখনও উনি পরিশ্রম করে দিয়েছেন বাংলাদেশের কৃষকের জন্য। কি কারণ একটাই, বাংলাদেশের কৃষি সেক্টর বিশেষ করে মাছের ক্ষেত্রে মাছ চাষে যাতে উপকৃত হয় এবং মাছ চাষে যাতে রোগমুক্তভাবে মাছ চাষ করতে পারে। অর্থাৎ আমাদের দেশে মাছ চাষে যদি লোকসানে পড়ে থাকে তার পিছনে বড় যে কারণটা থাকে সেটা কি, আমরা রোগের প্রপার ট্রিটমেন্ট করতে পারি না, অথবা রোগ আসার আগে যেসব প্রিভেনশন কোর্সগুলো করা দরকার ছিল সেই জিনিসগুলো আমরা করি না। অর্থাৎ মাছ চাষের লোকসানের বড় কারণ, মানে অন্যতম কারণের ভিতরে আমি বলবো যে রোগ একটা বড় কারণ। তো এই রোগটা যাতে না হয় বা মাছের কি কি রোগ হইতে পারে, সেই রোগের লক্ষণগুলো কি এবং কি সেই রোগ হলে আমরা কি কি ব্যবস্থাপনা নিব সেই সম্পর্কে আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার আলোচনা করবেন। এবং কি আপনাদের যেসব প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি আপনাদের স্যারের কাছে উপস্থাপন করব। আশা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর স্যার দেওয়ার চেষ্টা করবেন এবং কি স্যার খুবই ধৈর্যের সাথে প্রত্যেকটা আলোচনা করেন। এর আগে আপনারা দেখছেন, সেই আলোচনাগুলো দেখতে পারেন যে আসলে স্যার কতটুক একজন কৃষকের জন্য কতটুকু করেন, সেটা আপনারা আলোচনা দেখলেই হয়তো বুঝবেন। তো চলুন কথা না বেরিয়ে স্যারের কাছে চলে যাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আপনার যারা দর্শক তাদের প্রতি শুভেচ্ছা রইল এবং আপনি যে আজকে যে আলোচনাটা উপস্থাপন করছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করতে যাচ্ছেন, তো এর জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা তো মাছ চাষিরা বেশিরভাগ সময় মাছের রোগ আক্রান্ত হইলে মাছ নিয়ে তখন চিন্তিত থাকি। কারণ হলো রোগাক্রান্ত মাছ বাজার বিক্রি হয় না। মাছের কোনো জায়গায় লাল দাগ, সাদা দাগ, অথবা ক্ষত হয়ে গেছে, অথবা লেজ পচে গেছে, পাখনা পচে গেছে, নানাবিধ সমস্যা যখন থাকে, এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি, আসলে রোগ যাতে না হয় সেই জন্য আমরা কি করতে পারি? মাছের রোগ নিয়ে যেহেতু প্রথমে আলোচনা, মানে আমরা মাছের রোগটা কেন হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো প্রাণী, আমরা যেগুলো গৃহপালিত প্রাণী যেগুলো আমরা লালন পালন করি, প্রাণী মাত্রই তার রোগ আছে। তো রোগের ক্ষেত্রে আপনার কেন রোগ হয়, তার প্রধান কারণ হলো 3টা বিষয় যখন এক জায়গায় হয়ে যায়, শুধু একটার কারণে রোগ হয় না। যেমন ধরেন আপনার 3টা বিষয়ের ভিতরে হলো পুষ্টি। আপনার যদি পুষ্টির কোনো ঘাটতি হয় তাহলে প্রাণীটা দুর্বল থাকে, সে সহজে রোগের দ্বারা আক্রান্ত হয়, তাহলে পুষ্টি ঘাটতি একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে পরিবেশ, আর বিশেষ করে মাছের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, কারণ মাছ পানির ভিতরে থাকে। তো মাছের এই পানির পরিবেশ যখন কোনো কারণে নষ্ট হয় তখন আপনার মাছের রোগ হতে পারে। তৃতীয় হচ্ছে যে পজিটিভ এজেন্ট, মানে যে কারণে রোগ তৈরি হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো যখন আক্রমণ করে। তার মানে একটা হলো যে পুষ্টির অভাব হলে, একটা হলো পরিবেশ যদি নষ্ট হয়, আর একটা হলো আপনার পজিটিভ রোগ জীবাণু দ্বারা যদি সে আক্রান্ত হয়, তাহলে আপনার এই 3টা যখন একসাথে হয়ে যায় তখন মাছের রোগ দেখা যায়। তো আমাদের চাষি ভাইদের প্রথমেই এই 3টা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার মাছের জন্য পুকুরের পরিবেশটা যাতে নষ্ট না হয়, এদিকে বেশি মনোযোগ দিতে হবে। তার জন্য পুষ্টির ঘাটতি পূরণ না হয়, এই জন্য আমরা এখন তো সব মাছের ক্ষেত্রেই বলা হয় যে আপনি মাসে একটা, কারণ এখন মানুষ সবাই কিন্তু সাপ্লিমেন্টারি ফিড অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ফিড দিয়ে মাছ চাষ করে। তো ধরেন ভাসমান, যেমন তেলাপিয়া ভাসমান দিয়ে মাছ চাষ করে, এখন রুই কাতলাও ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করে। তো এখন যখন আমরা এই যে ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করি, এই খাবারগুলো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, মানে আপনার মিল কারখানায় তৈরি হয়। তো মিল কারখানায় যখন এটা প্রসেস করা হয় তখন এটা কুক করা হয়। বিশেষ করে ভাসমান খাবারের ক্ষেত্রে আপনার 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে রান্না করা হয়। রান্না করার পরে মেশিনে প্রেসার দিয়ে এই খাবারটা তৈরি করে। তো এই সময় কি হয় যে মাছের খাবারের উপাদানের ভিতরে যে পুষ্টি উপাদান, মানে ন্যানো পুষ্টি যেটা বলে ভিটামিন এবং মিনারেল, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওই ভিটামিন মিনারেলসের যে কার্যকারিতা সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে কোম্পানি খাবারের সাথে অনেক সময় ভিটামিন মিশায়, কিন্তু যেহেতু 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে রান্না করা হয়, ফলে এই মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা ঘাটতি তৈরি হয়, যেটার কারণে আমরা বলে থাকি যে আপনি আপনার মাছ চাষের ক্ষেত্রে মাঝে মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ফিড যদি খাওয়ান তাহলে মাঝে মধ্যে আপনি একটু এডিশনালি ভিটামিন খাওয়াই দিবেন। তার মানে পুষ্টি আপনার খেয়াল রাখতে হবে যে আপনি পুষ্টিটা পূর্ণ হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে যে কোনো কারণে যদি বাইরে থেকে ব্যাকটেরিয়া আপনার ঢুকে পড়ে, ধরেন আপনি পুকুরে মাছ চাষ করতেছেন, আপনার একটা পুকুরের সাথে একটা ক্যানেল আছে বা একটা খাল আছে বা অন্যভাবে আপনার পানি প্রবেশ করে, তখন বাইরে থেকে পানি ঢুকে পড়তে পারে, সেই পানির সাথে আপনার ব্যাকটেরিয়া চলে আসতে পারে, রোগ জীবাণু চলে আসতে পারে। এছাড়া আপনি যারা
ছোট মাছ চাষ করে, যেমন পাবদা, আপনার হলো শিং মাছ, ছোট মাছ চাষ করলে তখন পাখি ছোট মাছের প্রতি আকৃষ্ট হয়। তো অনেক সময় আমাদের অনেকের পুকুরে এই পাখি নেমে আসে, ওই যে আপনার কালো যে মাছরাঙা পাখি বা হলো আপনার এই যে পানকড়ি, বিশেষ করে পানকড়িটা এই ক্ষেত্রে বেশি করে। এই পাখি আপনার অন্য একটা রোগ আক্রান্ত পুকুরে কোনো কারণে মাছ ধরতে নামছিল, তার গায়ে পানি থাকে, সে ওইভাবে রোগ জীবাণু বহন করে নিয়ে এসে আমাদের চাষের পুকুরে এসে আপনার মাছ খেতে আসলো, সে মাছ খাইলো, পাশাপাশি সে রোগ জীবাণু দিয়ে যায়। এই পাখির কারণে আমাদের অনেক 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 সময় রোগ চলে আসে। তো প্রধানত মানুষের ক্ষেত্রেও বা সব প্রাণীর ক্ষেত্রেই এই তিনটা বিষয় যখন কোইনসাইড করে, মানে একত্রিত হয়ে যায়, তখন আপনার সেখানে রোগের প্রাদুর্ভাব দেখা যায়। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসএ তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। সাকিব ভাই, এখানে বড় একটা সমস্যা হচ্ছে যে মাছ থাকে পানির ভিতরে, আর মাছ হলো আমরা এক এক পুকুরে হাজার হাজার মাছ চাষ করি। তো যেহেতু পানির ভিতরে থাকে, সেহেতু এইটা আপনি এই মাছটাকে আপনি না পারেন ইঞ্জেকশন দিতে, না পারেন ভ্যাকসিন দিতে, এটা প্রিভেন্টিভ আমরা ওইভাবে ব্যবস্থা নিতে পারি না। বা একটা অসুখ হয়েছে, তাকে যে আপনি একটা মেডিসিন খাওয়াবেন, এই মেডিসিনও খাওয়ানো যায় না। তো এটা দুঃখজনক হলেও সত্য যে মাছের কিন্তু আসলে কোনো চিকিৎসা নাই। আমরা মাছের নানান রকম রোগ হয়, আমরা একটু পরেই রোগগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এই রোগগুলার যে আপনি বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা, যেমন ধরেন আমার টাইফয়েড হয়েছে, তার একটা অ্যান্টিবায়োটিক চিকিৎসা আছে, আমার আমাশা হয়েছে, তার একটা চিকিৎসা আছে, সেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। মাছের ক্ষেত্রে বিজ্ঞানীরা ওইভাবে, মানে ফিশারিজ মেডিকেল সায়েন্স সারা পৃথিবীতে অ্যাডভান্স না। আর আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীতে যে মাছ চাষ হয়, এই মাছ চাষের ভিতরে আমরা বাংলাদেশ সবার থেকে এগিয়ে মিনস হচ্ছে যে চায়না হলো বিশাল আকারে 90 গুণ বড় একটা দেশ, ফলে তার আকার আয়তনের কারণে সে পৃথিবীর 1 নম্বর মাছ উৎপাদনকারী দেশ। কিন্তু চায়নার যদি আয়তনের সাথে আমাদের আয়তন তুলনা করেন, তাহলে চায়না আমাদের থেকে অনেক গুণ বড়। ফলে আমরা যে পরিমাণ মাছ উৎপাদন করি, একটা যদি একক আয়তনে হিসাব করি, তাহলে আমরা মাছ বেশি উৎপাদন করি এবং মাছ চাষ আমরাই বেশি করি এবং আমাদের পুকুরে মাছ চাষ বেশি হয় এবং টোটালি আমরা বাংলাদেশে পৃথিবীর 1 নম্বর কান্ট্রি মাছের উৎপাদনে যদি আপনি আয়তন হিসাব করেন। এখন আমাদের দেশের থেকে ভারত 30 গুণ বড়। তো ফলে আমার এই আয়তন নিয়ে আমি 30 গুণ বড় একটা দেশের সাথে কিভাবে তুলনা করি? এই জন্য আমাদের থেকে আমরা পৃথিবীতে 5ম কান্ট্রি যারা হলো অ্যাকোকালচারে ডেভেলপ। কিন্তু আমাদের উপরে যে 4টি দেশ আছে, 4টি দেশই বড়। আপনার ইন্দোনেশিয়া অনেক বড়, থাইল্যান্ড অনেক বড়। ফলে আমরা যদি আয়তন হিসেব করি, পৃথিবীতে আমরা মাছ চাষ বেশি ভালো জানি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের দেশে যে মাছের যে সাধারণ রোগগুলো হয়, এটা স্পেসিফিক কোনো চিকিৎসা কিন্তু সায়েন্স বলে নাই বা কোনো বিজ্ঞানী বলে নাই, বা আমি সচেতন নাগরিক হিসেবে আমরা এমন কিছু করব না বা এমন কিছু সাজেশন দিতে পারি না যে আমার হিউম্যান স্বাস্থ্যের ক্ষতি হবে। এই জন্যে যেহেতু এটা মাছটা পানির ভিতরে থাকে, দ্বিতীয় হলো মাছ মারা গেলে খাওয়া যায়। এটা আবার একটা বিষয় যে মাছ যদি মরে যায় কোনো কারণে, তাহলে এটা কিন্তু রান্না করে খাওয়া যায়। অন্য অ্যানিমেল যেমন মরে গেলে সেটা আর খাওয়া যায় না, মাছের ক্ষেত্রে এটা খাওয়া যায়। আবার মাছ যদি ইন্ডিভিজুয়ালি যদি আপনি এখন গরু একটা গরুর দাম একটা গরুর দাম 1 লক্ষ 2 লক্ষ টাকা দাম, সেই হিসেবে গরুর যে ইন্ডিভিজুয়াল দাম, মাছের এরকম ছোট একটা মাছ 100 টাকা 200 টাকা দাম। ফলে ইন্ডিভিজুয়ালি এই মাছের পিছনে আপনি যে মেডিসিন দিবেন, ট্রিটমেন্ট করবেন, তার যে খরচ একক মাছ হিসেবে যে খরচ পড়ে, সেটা ইকোনমিক্যালি ভায়াবল না। এই জন্যে সারা পৃথিবীতেই এই মাছ চাষের সায়েন্সটা, মানে মেডিসিনটা পিছিয়ে আছে। বা বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে যে মাছ যেহেতু পানিতে থাকে, সেহেতু আমি তার চিকিৎসা আবিষ্কার করলাম। যেমন ধরেন আপনি আমাদের শিং, তারপরে হলো আপনার এই গুলশা, পাবদা, মাঝে মধ্যে এমন ক্ষত রোগ হয়, ছোট লাল লাল দাগ পড়ে যায়, আপনার মাছ অনেক মারা যায়। কিন্তু এইখানে এটা চিকিৎসা নাই। আপনি যেহেতু চাষিদের নিয়ে কাজ করেন, অনেক চাষি আপনার সাথে যোগাযোগ করে, তা চাষি তো আপনাকে মাছের চিকিৎসার ব্যাপারে অহরহ জিজ্ঞেস করে। কিন্তু আপনিও কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে যে আপনি মাছের চিকিৎসা যেটা বই জোগাড় করবেন, তার ট্রিটমেন্ট আপনি কোথাও পাবেন, আপনি কোথাও তার ট্রিটমেন্ট পাবেন না। আপনি অনলাইনে সার্চ দেন, যে কোনো জায়গায় সার্চ দেন, আপনি সায়েন্টিফিক কোনো চিকিৎসা পাবেন না। এটা ডিউটো হচ্ছে যে এটা বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে না। কেন আবিষ্কার করতেছে না? যেমন অ্যান্টিবায়োটিক ক্ষতর হয়েছে, মানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে, এবং বেশিরভাগ আপনার যে তেলাপিয়া মাছ মারা যায়, মাঝে মধ্যে 10টা 15টা 100টা করে মারা যায়, দেখবেন যে গায়ে কোনো দাগ নাই, কোনো ক্ষত নাই, অথচ মরে যাচ্ছে। এই নানান প্রবলেম আছে। তো এক্ষেত্রে চিকিৎসা কেন আবিষ্কার হলো না? সেটা হচ্ছে যে মাছের ক্ষেত্রে চিকিৎসাটা প্রয়োগ করাটা খুব কঠিন। যেমন আপনার মুরগির অসুখ হয়েছে, আপনার খামারে 1000 মুরগি আছে, আপনি 1000টা ইনজেকশন করা যায়, ভ্যাকসিন দিয়ে দিলেন বা আপনি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিয়ে দিলেন তাকে পুশ করে করে,
মাছের ক্ষেত্রে কি করবেন? ধরেন আপনার একটা পুকুরে আমরা যদি রুই মাছ চাষও করি, তাও 1 একর পুকুরে 1000 উপরে মাছ থাকে। আপনি ওই 1000 মাছ প্রথম হলো ধরতেই পারবেন না। আপনি ধরতে গেলে 200, 300, 400 ধরতে পারবেন, কিন্তু 1000 মাছ ধরতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো সে তোকে পানির ভিতরে, তাকে আপনি ইনজেকশন দিতে পারতেছেন না। তাকে ধরে নিয়ে যে আপনি একটা কিছুর ভিতর গোসল করাবেন, মানে তাকে যে বাথ ট্রিটমেন্ট দিবেন, সেটাও সম্ভব হয় না, মাছ ধরা যায় না। এই জন্যই অ্যাপ্লিকেশন মানে ব্যবহারে চিকিৎসা যে আমি আবিষ্কার করব, সেটা যে ব্যবহার পদ্ধতি, এই ব্যবহার পদ্ধতির জটিলতার কারণে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতেছে না, বা আবিষ্কারটা ইকোনমিক্যালি অত ভায়াবল না। এই জন্যই মাছের চিকিৎসাটা পিছিয়ে আছে। আমরা যেমন ধরেন জেনারেলি যেটা আমরা করতে বলবো, চাষি ভাইদের যেটা বলবো, সেটা হচ্ছে যে মাছের যাতে রোগ না হয়, সেগুলো নিয়েই আমাদের মনোযোগী হতে হবে এবং সেই কাজগুলো আমাদের করতে হবে। এখন সাকিব ভাই, আমাদের বেশ কিছু রোগ কিন্তু আমাদের ভিতরে আছে, এবং এই রোগের চিকিৎসার ক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা কাজ করে, মানে আমাদের মৎস্য অফিস বলেন, উপজেলা মৎস্য অফিস বলেন, আবার মার্কেটিং কোম্পানি বা ফিড কোম্পানি বা যারা অ্যাকোয়া মেডিসিন বিক্রি করে, তাদের আবার প্রতিনিধি আছে। তারা অ্যাজ এ ডাক্তার হিসেবে নানান রকম চিকিৎসা দেয়। সেই চিকিৎসাটা সে দিচ্ছে, আমি সরকারি অফিসার হিসেবে আমি কিন্তু ওই চিকিৎসাটা দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি যে এটা বললেন, এটার বেসিসটা কি, মানে এটা মানে আপনি পাইলেন কোথায়? আপনি যে বলতেছেন যে এই জিনিসটা খাওয়ান, তাহলে আপনি এটা কোথায় পেলেন? আমার কোনো সোর্স নেই। কিন্তু যখন মার্কেটিং কোম্পানি অফিসাররা চাষিকে সাজেশন দেয়, সে তখন তার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য থাকে। সে মনে করে যে আপনাকে একটা টোটকা একটা সাজেশন দিল, আপনি পানির ভিতর সেটা দিলেন, এখন সুদ দেওয়ার কারণে সারলো, নাকি আপনি এডিশনালি সেখানে অন্য ব্যবস্থা নিয়েছিলেন সেই কারণে সারলো, এটা কিন্তু কেউ গবেষণা করে দেখে না। এই জন্য আমরা অনেক সময় চাষিদের কাছে যদি একজন অভিজ্ঞ চাষিকে জিজ্ঞেস করেন, ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি কি দেবো, সে কিন্তু 2-3টা প্রোডাক্টের নাম বলে দেয়। একটা ঘটনা আপনি বললে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের এক সময় যখন কবিরাজি চিকিৎসা ছিল, যখন আমাদের মেডিকেল সায়েন্স এত উন্নত হয় নাই, আপনার মনে পড়ে কিনা যে আমরা ছোটবেলা কবিরাজি বিভিন্ন রকম গাছের ওষুধ খেতাম, তো বলতো যে এই শিকড়টা আপনি শেষে বেটে এর সাথে মধু মিশাইয়া খাবেন। আর প্রশ্ন হলো যে ওই শিকড়ের রসে সারলো নাকি মধুতে সারলো, এটা একটা প্রশ্ন। এটা কিন্তু সায়েন্স আবার পরীক্ষা করে দেখে নাই কেউ। আপনি ধরেন আর একটা জিনিস দিয়ে বললো এটা দুধ দিয়ে, গরুর খাঁটি দুধ দিয়ে খেতে হবে। এখন দুধের যে আপনি এডিশনাল পুষ্টি পেলেন বা দুধ খাওয়ালো, সে দুধে আপনার ওষুধটাকে সেরে দিল, নাকি ওর সাথে যে ওরা যে গাছগাছালি দিল সেটা সারলো, এটা কিন্তু পরীক্ষা করে দেখা হয়নি। এখন হয়ে গেছে আমাদের চাষিদের ক্ষেত্রে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে একজন চাষি ধরেন আপনার বিপদে পড়ে গেছে, তার পুকুরে লক্ষ পাবদা আছে, সে তখন অসুখ হয়েছে, 2, 4, 5টা 10টা মারা যাচ্ছে, সে তো হতাশ হয়ে যায়, কারণ তার এত টাকার ইনভেস্টমেন্ট। সে তখন হাতের কাছে যত রকম উপদেশ পায় সবগুলোই সে প্রয়োগ করতে। এমনও দেখা গেছে যে পুকুরে মেডিসিন দিতে দিতে ও পানি মেডিসিন হয়ে গেছে। এরকম সমস্যা কিন্তু আমাদের কাছে আসে, মানে এত রকম জিনিস দিয়েছে, পরে আমি যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি যে এত কিছু দিলেন, তা পানি তো মেডিসিন হয়ে গেছে যা অবস্থা, এরকম কিন্তু মানুষ কিন্তু বিপদে পড়ে এরকম অবস্থায় চলে যায়। কিন্তু মানে শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বিষয়টা হলো মাছের কোনো চিকিৎসা নাই। এইটা প্রথমে আপনাকে মানতে হবে যে মাছের কোনো চিকিৎসা নাই। এখন আপনি বলেন সাকিব, আপনি যদি বলেন চিকিৎসা নাই, তা এত চিকিৎসা হচ্ছে তো। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন কোনো একটা মেডিসিন আমি কিনতে যাচ্ছি, বা একজন আমার মার্কেটিং কোম্পানি ডাক্তার একটা মেডিসিনের কথা বললো, আপনি যদি ওই মেডিসিনটা কিনতে যান, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক কিনতে যান, যে দেখবেন যে ওই অ্যান্টিবায়োটিকটা হয় মুরগির, না হয় গরুর, না হয় মানুষের। আচ্ছা, আপনি মাছের চিকিৎসা করবেন, এখন আপনি মুরগির মেডিসিন খাওয়াবেন, তাহলে এটা তো বিজ্ঞানসম্মত হলো না। প্রথম কারণ হলো যে মুরগি হলো ওয়ার্ম ব্লাডের অ্যানিমাল, তার পুষ্টিতন্ত্রের ভিতরে গিজার্ড আছে, পাথর পর্যন্ত হজম করে ফেলায়। আর আপনার মাছ হলো কুল ব্লাডেড অ্যানিমাল, তার পুষ্টিতন্ত্রের সিস্টেম আলাদা। ফলে ওই মেডিসিন মুরগি যেভাবে হজম করতে পারে, মুরগি যেভাবে কাজে লাগাবে, যেহেতু ব্লাডের ধরনই আলাদা, সেহেতু ওই মেডিসিন আপনার ব্যাকটেরিয়া এই একই কাজ, একই ডোজে, একইভাবে আপনার মাছে কাজ করবে, এটা বিশ্বাস করা যায় না। দ্বিতীয় হলো যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, মানে আমাদের যদি ব্যাকটেরিয়াল ডিজিজ হয় তাহলে তো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেই হয়। তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের আপনার ডোজ আছে, মাত্রা আছে। আপনার আমাশা হয়েছে, আপনি মেট্রোডাজল কয়টা খাবেন, এটা ফিক্সড আছে, যে আপনি 5টা খেয়ে সেরে গেলে আর বাকিটা খাবেন না, এটা হয় না। আপনাকে ওই পুরো ডোজই কমপ্লিট করতে হয়, যাতে পরে আবার ইনফেকশন না হয়। তো এটা মুরগির ক্ষেত্রেও ডোজ আছে, গরুর ক্ষেত্রেও আছে, সব ক্ষেত্রেই এই ডোজ আছে। এখন মাছের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট ডোজে ফলো করতে হবে। এখন আপনি বলেন যে মাছ আছে পানিতে, মাছের গায়ে এখন ঘা হয়েছে, প্রথম যেটা আপনার লক্ষণ হলো যে সে খাবার খাচ্ছে না, আপনার খাবার বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাডভান্স এনিম্যাল, আপনি মানুষ, আমরা অ্যাডভান্স এনিম্যাল, গরু আমাদের থেকে লোয়ার এনিম্যাল, কিন্তু অ্যাডভান্স এনিম্যাল, তারাও আপনার অসুখ হলেই তার খাওয়া বন্ধ হয়ে যায়। মাছ তো হলো একেবারে নিম্ন শ্রেণীর প্রাণী, সেও তো মাছের যখনই যেই মাছের গায়ে ঘা হয়, শিং মাছের বলেন, তেলাপিয়ার বলেন, আমাদের রুই মাছের বলেন, যে মাছই একটু প্রবলেম হয়, সে প্রথম তার খাওয়া বন্ধ হয়ে যায়।
তাহলে এবার আপনি তাকে এই অ্যান্টিবায়োটিকের ডোজটা যে খাওয়াবেন খাবারের সাথে মিশাইয়া, এটা আপনি তাকে খাওয়াবেন কি করে? প্রথম হলো তাকে খাওয়াতে পারবেন না, দ্বিতীয় হলো আপনি তাকে ডোজটা মেনটেন করতে পারবেন না। যে ঠিক আছে 1 কেজি মাছ আপনি 5 মিলিগ্রাম খাওয়াবেন, এখন 1 কেজি মাছকে আপনি 5 মিলিগ্রাম কিভাবে খাওয়াবেন এটা কনফার্ম করা যায় না, নিশ্চিত করা যায় না। এই জন্য আপনার মাছের ক্ষেত্রে বিজ্ঞানীরা মেডিসিনটা নিয়ে গবেষণা করে না বা আবিষ্কার করে না যে এটা অ্যাপ্লিকেশনে বড় একটা বাধা আছে। এমনি যদি ধরো আমাদের হ্যাসারির মাছ, মানে হ্যাসারির একটা ইন্ডিভিজুয়াল মা মাছ, যেমন কার্প জাতীয় মাছের ক্ষেত্রে একটা হ্যাসারি মাছের দাম অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা টেট্রাসাইক্লিনে আমরা তাকে ধরে আমরা টেট্রাসাইক্লিন 1 ml হিসেবে আমরা একটা ডোজ দিয়ে দিই। কিন্তু আপনি চাষের মাছকে এইভাবে দেওয়া যায় না, এই জন্য এটা হলো প্রতিবন্ধকতা। মানে প্রথম হচ্ছে চিকিৎসার এটা সমস্যা। তো ফলে আপনার বিজ্ঞান এই ক্ষেত্রে এগিয়ে আসছে না, বা বাংলাদেশের বিজ্ঞানীরাও এই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে না, যে এটার অ্যাপ্লিকেশনে বড় একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয় হলো যে আপনি যদি একটা অ্যান্টিবায়োটিক দেনই না, দিলেন, ঠিক আছে, ডোজ মেনটেন করতে পারছেন না, আপনি দিলে আপনার হিউম্যান হেলথের সমস্যা হবে। সেটা হচ্ছে যে এখন আপনার বর্তমান সময়ে যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া, পরিবেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমাদের মানুষের হিউম্যান ট্রিটমেন্টের জন্য যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন যেসব অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে, ক্রমেই ওই অ্যান্টিবায়োটিকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে। কারণ আমরা হিউম্যান, আমরা ডোজ ফলো করতেছি না, বা বিভিন্ন কারণে এইগুলা পরিবেশে আমাদের ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এখন আমি যদি পুকুরে একটা খোলামেলা জায়গা, একটা ওপেন স্পেস, সেখানে যদি আমি এরকম অ্যান্টিবায়োটিক দিয়ে দিই ইচ্ছা মতো, তাহলে কি হবে, ওই পরিবেশে যে ব্যাকটেরিয়া আছে সেখানে মানুষের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াও আছে, সেও ওই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যাবে, ফলে হিউম্যান কাজ করবে না। এই জন্য আমরা যারা সচেতন নাগরিক, তারা আমরা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক মাছে ব্যবহারের উপদেশ দিতে পারি না, সাজেশন দিতে পারি না, যে আমার মাছে যদি ডিজিজ হয় তাহলে আমার চিকিৎসা দিয়ে সারা সম্ভব নয়। কিন্তু আমাদের যে রোগগুলো অহরহ হচ্ছে, সেই রোগগুলোর ভিতরে আমরা যদি শ্রেণী বিভাগ করি, তাহলে দেখবেন একটা শ্রেণী হলো পরজীবী জাতীয় রোগ, তার গায়ে হচ্ছে, যেটা আমাদের মাছে অহরহ হয়, এটা এবং এটাই ক্ষতি করে বেশি। আমরা যতগুলো চিকিৎসা আপনার কাছে আসবে, বা আপনার যত চাষি সাজেশন চাবে বা আমাদের কাছে চাই, তার বড় একটা অংশ হলো একটোপ্যারাসাইট ডিজিজ, মানে শরীরের গায়ে হয়। এগুলো চিকিৎসা করার ক্ষেত্রে আপনার হলো, যেহেতু এটা গায়ে হয়, এটা আমরা যদি কোনো পানির ভিতরে চিকিৎসা দিই, তাহলে সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যায়। তো এই প্রথমে হলো যে একটোপ্যারাসাইট যেটা হয়, এইটা আপনার চিকিৎসার এটা একটা বড় হয়, যেমন আমরা উকুন হয়, যেটা মানুষেরও হয়, সেটা মাছের হয়। এবং বিশেষ করে রুই জাতীয় মাছ যারা আমরা চাষ করি, যারা নিয়মিত আমরা নিজেরা খাবার বানিয়ে দেই, অথবা আমরা জৈব সার ব্যবহার করি, অথবা আমরা খোল পচিয়ে দেই যেসব পুকুরে, এবং আরও কিছু যদি পুকুরে যদি কচুরিপানা বা অন্য অন্য জিনিস যদি পচে, তো এই অধিক জৈব পদার্থের কারণে আপনার হলো এই একটোপ্যারাসাইট, যেটা উকুন আমাদের অহরহ, আমাদের মাছ চাষ করে উকুন সমস্যা হয় না, এরকম ঘটনা খুব কমই আছে। তো এই উকুন সমস্যা চিকিৎসা করার ক্ষেত্রে আমরা যেটা চিকিৎসা করি কাজ হয়, কিন্তু সেটাও একটা ক্ষতিকর দিক আছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা চেষ্টা করবো যাতে আমার মাছে উকুন না হয়। কিন্তু উকুন হওয়ার পরে আমরা কি করি, আমরা কীটনাশক ব্যবহার করি, যে কীটনাশকটা আবার হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর। তো সুখের বিষয় হচ্ছে যে এই কীটনাশকের রেসিডিউ মাছে বেশি দিন আপনার থাকে না। ফলে আমরা যদি কীটনাশকের ডোজ যদি পুকুরে দেই, তাহলে আমরা 20-22 দিন পরে যে মাছ বাজারে দিব, এটা মাথায় রাখতে হবে, কারণ আমরা কীটনাশক দিয়ে এই ট্রিটমেন্টটা করি। পাশাপাশি আরেকটা ডিজিজ বলে দিই, সেটা হচ্ছে যে অ্যাঙ্কর ওয়ার্ম, যেটা হলো সুতার মতো একেবারে 1 সেন্টিমিটার পর্যন্ত সুতা বেরিয়ে থাকে এবং শরীরের মধ্যে, মাছের শরীরের মধ্যে গেঁথে থাকে অ্যাঙ্করের মতো। নদীর যে নৌকার যে গ্রাফি থাকে, ওই রকম মাংসের ভিতরে ওর থাকে, ও রক্ত চুষে খায় আর সুতার মতো ঝুলতে থাকে। এইটারও কারণ ওই উকুন যেটা হয় একই রকম কারণে হয়ে থাকে। এই দুইটা রোগের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, যদি যারা পুকুরের নিয়মিত পরিবেশ ভালো না রাখে, বিশেষ করে যারা সরিষার খোল 2-3 দিন পচিয়ে পুকুরে দেয়, অথবা ভিজা গোবর পচিয়ে পুকুরে দেয়, অথবা আপনার হলো মুরগির পায়খানা পচিয়ে পুকুরে দেয়, মানে মুরগির পায়খানা দেয়, সেই সব পুকুরে আপনার এই সমস্যা, আপনার ইভেন এই সমস্যাটা এখন অন্য মাছেরও হচ্ছে, পাঙাশেরও হচ্ছে, পাবদারও হচ্ছে, আপনার তেলাপিয়াও মাঝে মাঝে দেখা যায়। তো এইটা হলে আমরা সাধারণত নানান রকম কীটনাশক আছে, আইভারমেকটিন আছে, আপনার হলো ডেল্টামেথ্রিন আছে, এই ধরনের সুমিথিওয়ান আছে, এই ধরনের মেডিসিন, ওই পার্টিকুলার মেডিসিনের ডোজ হিসেবে আপনাকে 3টা ডোজ দিতে হবে। এটা আবার একটা ডোজ দিলে হবে না, মানে একটোপ্যারাসাইট যদি হয় তাহলে আপনাকে 3টা ডোজ দিতে হবে। এটা যদি একটা ডোজ দিয়ে আপনি ছেড়ে দেন, তাহলে আবার 15-20 দিন পরে দেখবেন আবার হয়েছে। এই জন্য আপনাকে যদি হয়ে যায় তাহলে আপনাকে 3টা ডোজ দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার 7 দিন পরে দ্বিতীয় ডোজ, তারপরে আবার
তৃতীয় ডোজ দিতে হবে 7 দিন পর পর। এই 3টা ডোজ দিলে আশা করা যায় যে আপনার ওখানে আর হবে না। এটা হলো চিকিৎসা। কিন্তু যদি এই একটোপ্যারাসাইট রোগ না হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার পরিবেশ ভালো রাখতে হবে। এই পরিবেশ ভালো রাখার জন্য আমরা যেটা বলি যে আপনাকে চুন দেওয়ার জন্য যে 200 গ্রাম 300 গ্রাম চুন দিতে বলা হয়, পিরিয়ডিক্যালি যদি চুন দেওয়া হয়, মাসে একবার বা 2 মাস পর বা 3 মাস পরে যদি চুন দেওয়া হয়, তাহলে পুকুরের পানির পরিবেশটা ভালো থাকে। অর্থাৎ ওই জৈব জিনিসগুলা এই চুন দেওয়ার কারণে ওই জৈব জিনিসটা আপনার মিনারেলাইজেশন হয়ে যায়, ভেঙে যায়, ফলে আপনার মাছের ক্ষতিকর প্রভাব সে ওইভাবে রাখে না। এই কাজটা করতে হবে। এটা হলো একটোপ্যারাসাইটের ব্যাপার, যে গায়ে যেটা হয়। এরপরে আপনার কিছু রোগ আছে, যেমন ধরেন আপনার কাতল মাছ। কাতল মাছের একটা রোগ হয়, এটা শুধু কাতল মাছেরই হয়, যেটা ফুলকার ভিতরে আপনার সাদা আপনার ফুসকা পড়ে। যেমন আমার এখানে যদি আগুনে যদি ঠুসা উঠে যায়, যে ঠুসা যেরকম ওঠে ঠিক ওই রকম ফুলকার উপরে হয়। এবং মাছ যদি বড় হয় তাই কিছুদিন পরে ঠোসাটা ভেঙে যায়, ভেঙে যে ওর যে গিল রেখার মানে গিলের যে ফ্লামেন্টগুলো এর মতো আশ্বাস মতো থাকে, ওগুলা গোল হয়ে পাখির বাসার মতো হয়ে যায় এবং মাছটা খাওয়া বন্ধ করে দেয় এবং দিন দিন শুকিয়ে আস্তে আস্তে মারা যায়। এবং এই মাছটা 8টা 10টা 5টা করে মরতে থাকে। যত সময় পর্যন্ত আপনি ট্রিটমেন্ট না করবেন, এটা আস্তে আস্তে মরতে মানে একদিনও মরবে না, অনেক দিন ধরে মরতে পুরা মাছটাই মরে যাবে। এটাকে ইক ডিজিজ বলে। আচ্ছা, এইটা আপনার যদি হয়, সহজ ট্রিটমেন্ট হলো যে এই কাতল মাছ আমরা জাল টান দিলে বেশিরভাগ চলে আসে, জালের ভিতর চলে আসে, বেশিরভাগ চলে আসে, যেহেতু বাসমান মাছ। তো এটা একদম ব্যবহারিক, আমি প্র্যাকটিক্যালি আমি দেখছি যে যদি আপনি কপার সালফেট পানিতে গোসল করান, ধরেন আপনার যে প্লাস্টিকের আধা ড্রাম আছে, এই আধা ড্রামের ভিতরে আপনি 50 গ্রাম কপার সালফেট দিলেন, লোকালে তুতে বলে, এই 50 গ্রাম তুতে দিয়ে এবার আপনি জালে মাছটা ধরে ব্যাস 8টা 10টা 5টা 7টা, ছোট মাছ হলে 8টা 10টা নেন, বড় মাছ হলে একটা নেন, নিয়ে জাস্ট আপনি 30 সেকেন্ড একটা গোসল করান। মানে এমনভাবে করতে হবে যাতে ফুলকার ভিতরে ওই কানকার ভিতরে ওই তুতের পানিটা ঢোকে। এটা যদি গোসল করে আপনি ছেড়ে দেন, আমি নিজে ছেড়ে দিয়ে দেখছি যে কয়দিন পরে ঠিক হয়ে যায়, সেরে যায়। তবে ওই পুকুরে পরের বছর কাতল চাষ করলে আবার হওয়ার সম্ভাবনা আছে, কারণ এইটার সিস্ট মানে জীবাণু থেকে যায়। এই জন্য পরের বছর যখন আপনি মাছ চাষ করতে হবে তখন ওই পুকুর শুকাতে হবে। আচ্ছা, ওই পুকুর যদি আপনি সানড্রাই না করে নেন, তাহলে পরের বছর আপনি মাছ ছাড়লে আবার ওই কাতলের ওই রোগটা হবে। এই জন্য আপনার এই রোগটা হলে চিকিৎসার পাশাপাশি প্রিভেন্টিভ মেথড, অর্থাৎ আপনাকে পুকুরটা শুকায় নিতে হবে। তো এইটা আপনার পুকুরের কারণে হতে পারে এরকম প্রতি বছর। আবার যদি আপনি যেখান থেকে পোনা কিনে নিয়ে আসছেন সেখানে যদি এর হিস্ট্রি থাকে যে এটা ওখানে হয়েছে, তাহলেও আপনার ওই পোনার সাথে এই রোগটা চলে আসতে পারে। তবে সহজ হলো যে এটা চিকিৎসা করা যায়, কারণ টান দিলে আপনি বেশিরভাগ 80% 90% কাতল আপনি ধরে ফেলতে পারবেন, এমনি গোসল করে ছেড়ে দেবেন। এটা হলো কাতলের এই স্পেশাল রোগটা আছে। আর রুই মাছের ইদানিং আপনি খেয়াল করে দেখবেন যে রুই মাছের ইদানিং বেশি একটা সমস্যা আসতেছে, গায়ে লাল লাল এবং একটু ওই যে স্লাইম গুলা খুব বেশি স্লাইম, এবং মাছটার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগে। এটা বাজারে নিলে, আপনি যেটা বলছিলেন, এটা বাজারে নিলেও মানুষ এটা পছন্দ করতে চায় না, মাছটা একটা ডিসকালার হয়ে যায়, আকর্ষণ থাকে না। এই সমস্যাটা হলে আপনি খুব ভালো করে যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেন বা আপনি পাওয়ার গ্লাস দিয়ে দেখতেন, তাহলে দেখতেন যে ওই যে জায়গায় লাল ছোপ হয়েছে ওখানে ওই অ্যাঙ্করের আছে, বাচ্চা আছে। যদি আপনি লাইমিং করে দেন, মানে চুন দিয়ে দেন, মানে ভালো ডোজে, যেমন ধরেন আপনার 5 ফিট গভীর আছে, আপনি 500 গ্রাম হারে চুন দিয়ে দিলেন, তাহলে অনেক উপকার হয়ে যায়, মানে কিউর হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার আপনি যদি কীটনাশকের একটা ডোজ দেন, তাহলেও আপনার এটা ভালো হয়। এই দুটো কাজেই দুটোই ভালো হয়, দুটো মানে হয়ে যাবে। আপনি দেখবেন যে 3-4 দিনের মধ্যে দেখবেন যে আপনার গায়ের দাগ সব সরে গেছে, আপনি নর্মালি খাবার খাবে এবং ভালো হয়ে যাবে। এটা একটা বিষয় আছে। আর যে একটোপ্যারাসাইটের কথা আমরা প্রথমে বলছিলাম, সেটা কিন্তু রুই মাছেরই হয়, মেইনলি রুই মাছেরই আর যেটা মুকুন রোগ, এটা রুই মাছেরই স্পেশাল রোগ। এটা কিন্তু সাধারণত অন্য মাছের হয় না, তবে অনেক বেশি যদি রুই মাছের ধরে যায় তখন কার্পু মাছের দিয়ে একটা ধরতে দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার ওদেরও সমস্যা হয়। তাহলে কাতল মাছের একটা স্পেশাল রোগ বললাম, রুইয়ে এই সমস্যাটা আছে। আর হলো আপনার মৃগেলে তো শীতে একটা ক্ষত রোগ হয়, সেটা আমরা আগেও একটা ভিডিওতে আমরা বলেছি যে ক্ষত রোগের ক্ষেত্রে আপনি কি করতে হবে, আমরা বলে দিই যে সেটা হলো যে ক্ষত যদি রোগ হয়ে যায় তাহলে আপনি এই 1 কেজি হারে লবণ দিতে হবে, 30 শতকে 300 গ্রাম পটাশ দিতে হবে, লবণ আর পটাশের চিকিৎসা দিতে হবে, পাশাপাশি আপনাকে চুন দিতে হবে পরিবেশটাকে উন্নয়ন করে দেওয়ার জন্য। যদি এই 3টা মানে যখন ক্ষতরে গা গিজ ক্ষত হয়েছে, মানে ঘা হয়ে গেছে, তারপরে আপনাকে প্রথমে দিতে হবে পটাশ, তারপরে দিতে হবে লবণ, এই 1-2 দিনের ভিতরে দিতে হবে, এরপর আপনি চুন দিবেন। এই ডোজটা দেওয়ার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার ঘাটা শুকিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমি দেখেছি যে এই আপনার যদি ফাল্গুন মাসে যদি ফেব্রুয়ারি মাসে যদি এই চিকিৎসা দেওয়া হয়, তো যেহেতু ফেব্রুয়ারি মাসের পরে আপনার এই টেম্পারেচার বাড়তে থাকে, ফলে এই রোগটার সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে। তো আর্লি যদি জানুয়ারি মাসে হয়ে যায় তাহলে তখন ট্রিটমেন্টের কাজ কম হয়,
কিন্তু যদি ফেব্রুয়ারি মাসে হয় তাহলে আপনি ট্রিটমেন্ট দিলে দেখবেন যে মাছ ঠিক হয়ে গেছে এবং ওই ঘাওয়ালা জায়গাটা শুকাই যায় এবং আস্তে আস্তে সেখানে আশও হয়ে যায়, কিন্তু বোঝা যায় যে জায়গায় ঘা হয়েছিল এটা রিকভারি হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভালো জিনিস হলো যে আপনার এই রোগটা হবে না যদি আপনি জাস্ট নভেম্বর মাসের শেষে যখন আমরা সবাই লেপ কথা গায়ে দেওয়া শুরু করি তখন যদি আপনি প্রতি পুকুরে শুধু চুন দিয়ে দিতে হবে। লবণের ব্যাপারটা তেলাপিয়া মাছ, কই মাছ চাষ, পাবদা মাছ, গুলশা, শিং ওইদিকে কিন্তু বেশি, ওইদিকে করতে হয়, কিন্তু কার্প জাতীয় মাছের যে মিশ্র চাষ সেখানে লবণের ব্যাপারটা এত বেশি না। আমি আমার দীর্ঘদিনের কাজে দেখেছি এবং আমি এখনো কিন্তু সাকিব ভাই আমি এখনো 61 একরে শুধু আপনার কার্প জাতীয় মাছের চাষ দেখি, 71 একরে গলদা চিংড়ি চাষ দেখি, দুটো কমার্শিয়াল খামার কিন্তু আমি এখনো চালাই, আমার পরামর্শে চলে। আমরা কিন্তু এখনো আমরা শুধু চুন ব্যবহার করি। আপনি যদি ঠিকভাবে চুনটা দিয়ে দেন তাহলে আপনাকে লবণটা দিতে হবে না কার্প জাতীয় মাছের ক্ষেত্রে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আবার গুলাই ফেললে হবে না। তো শুধু আপনি 5 ফিট গভীর হলে 1 কেজি হারে চুন দিতে হবে, আপনি যদি 3 ফিট গভীর হতে 600 গ্রাম চুন দিতে হবে, মোট কথা 40 ফিট গভীরতার জন্য 200 গ্রাম চুন দিতে হবে। তবে এটাকে 2 ভাগ করে দিতে হবে, যে আজকে আপনি অর্ধেক চুন দিবেন, একদিন বাদ দিয়ে পরে আবার আপনি অর্ধেক চুন দিয়ে দিবেন। এই চুনটা দেওয়ার পরে যেটা বলে আমরা আগেও বলেছি সেটা হলো যে আপনি সেখানে ভিজা জাল নামাবেন না ওই পুকুরে, মাছ ধরতে হলে শুকনো জাল নামায় ধরতে হবে। দ্বিতীয় হলো নতুন করে মাছ ছাড়া যাবে না। তৃতীয় হচ্ছে যে আপনি অন্য জলাশয়ের পানি ওটার ভিতরে দিতে পারবেন না। এই যদি 3টা জিনিস মেনে চলেন তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার ক্ষত রোগ হবে না। আপনার এই মৃগেল, তারপরে থাই সরপুটি, শোল মাছ, এই মাছগুলোতে যে বাটা মাছে যে হয় এটা হবে না, ইনশাল্লাহ হবে না। এই যদি আমি প্রিভেন্টিভ মেজারটাই বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে এই কয়েকটা রোগ আছে। আর আপনার রুই জাতীয় মাছের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে দেখা যায় যে পাখনা ভেঙে যাচ্ছে, ফুলকা পচে যাচ্ছে। এই রোগগুলা চিকিৎসা হলো যে আপনি কপার সালফেট পানিতে যদি গোসল করাতে পারেন তাহলে আপনি সেরে যাবে, নিশ্চিত সেরে যাবে। তা না হলে আপনাকে পুকুরে একটু বেশি মাত্রায় আপনাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু বেশি মাত্রায় দিলে ওখানে পরিবেশে আবার একটু ক্ষতি হয়। আপনার প্রথম হলো যে আপনার এই প্রাকৃতিক খাবার মারা যায়। দ্বিতীয় হচ্ছে যে মাছের যে নর্মাল স্লাইম, সেই স্লাইমটা চলে যেয়ে আবার অন্য প্রবলেম দেখা যায়। এইটা আবার একটা সাইড ইফেক্ট আছে। আপনার হলো এই ধরনের সমস্যা হলে বেটার হচ্ছে যদি যে মাছগুলো আপনি ধরে কপার সালফেট পানিতে গোসল করাতে পারবেন, ওদের এই বিশেষ করে যদি ফাঙ্গাস ডিজিজ হয়, সব ফাঙ্গাস ডিজিজে আপনার কপার সালফেটের গোসল করা ছাড়া এটা আপনার হয় না। এছাড়া যদি বলেন যে আমরা খাবারের সাথে নর্মালি আমরা যে কোনো মাছের জন্য আমরা বলে থাকি যে ভিটামিন সি খাওয়াতে হবে। ভিটামিন সি আপনার আমার অ্যানিম্যাল, যত অ্যানিম্যাল আছে সবারই কাজ হচ্ছে যে ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আপনার কোথাও ঘা হয়েছে ওই ঘাটা শুকাইতে সাহায্য করে। এই জন্য আমরা যখন ক্ষত রোগ হবে তখনও আমরা খাবারের সাথে ভিটামিন সি দিব। এবং ভিটামিন সিটার এমন না যে কেজি কেজি দিতে হবে, এটা জাস্ট হলো 5 গ্রাম 10 গ্রাম করে দিতে হবে, অল্প পরিমাণে লাগে। কিন্তু অনেক চাষি ভাইরা দ্রুত কাজ করার জন্য বা মার্কেটিং কোম্পানির নানান রকম প্রেসারে এরা অনেক পরিমাণে দেয়, বুঝছেন, কেজি কেজি ব্যবহার করে, যেটা আননেসেসারি। ভিটামিন মিনারেলস এটা লাগে খুবই কম পরিমাণ। উদ্দেশ্য হলো যে আপনার খাবারের সাথে এটা থাকতে হবে, কিন্তু পরিমাণে বেশি দরকার নেই, অল্প অল্প হলেও থাকতে হবে। তো সেই জন্য ভিটামিন সিটা যদি খাওয়ানো যায় তাহলে যে কোনো রোগে মাছের তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আপনি যদি কোনো পরিবেশগত ট্রিটমেন্ট নেন তাতে তার কাজটা তাড়াতাড়ি রিকভারি হয়। এগুলো আপনার একটা সাইড। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। দ্বিতীয় সাইড হচ্ছে যে আপনি দেখলেন যে আপনার এমন একটা প্রবলেম হয়েছে যে আপনাকে ঘা হলে তো সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, শীতকালে না, কিন্তু অন্য সময় দেখা গেল যে আপনার মাছে প্রবলেম হয়েছে। তো অনেক ক্ষেত্রেই আমি আমার এই আলোচনার শুরুতে বলছিলাম যে আমরা অ্যান্টিবায়োটিক সাজেশন করব না, এটা আমার অফিসিয়ালি করা যায় না। আমরাও কোনো চাষিকে সাজেশন দিব না যে আপনি এটা খাওয়ান। সবচেয়ে বড় যেটা করতে হবে সবসময়, অসুখ হয়ে গেছে, এখন আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হলো ওয়াটার চেঞ্জ করে আপনি 1/3 পানি বের করে দেন। আপনি দেখবেন 1/3 পানি বের করে দিয়ে যদি নতুন পানি আপনি সেটা অন্য পুকুরের পানি দেন বা নদীর পানি দেন বা হলো ডিপের পানি দেন, শ্যালো টিউবওয়েলের পানি দেন, এই যে আপনি পানি চেঞ্জ করে দিলেন আপনার প্রবলেম অর্ধেক
রিকভারি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। কারণ পরিবেশ যেই ভালো দিবেন সেই মাছ আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবে, ওর ডিফেন্সিভ মেকানিজম শক্ত হয়ে যাবে, মানে অ্যাক্টিভিটি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে সে এই রোগের ধকল সে একটা অংশ সামাল দিয়ে ফেলতে পারবে, যে আপনি যেহেতু পরিবেশটা ভালো করে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি নর্মালি যে আমরা যে চুনটা ব্যবহার করি, দ্বিতীয় চুনটা ব্যবহার করে দিলে পানিতে যে অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যাবে। আপনি খুব বেশি হলে আমাদের যে বিকেসি আছে, আপনার বেনজাইল ক্রোমিয়াম ক্লোরাইড যেটা আছে, এটা বাজারে এখন অহরহ বিভিন্ন নামে আসতেছে। তো আমরা চাষিদেরকে বলবো যে আপনি বাল্ক অ্যামাউন্টে কেনেন, মানে আপনি 10 লিটার 20 লিটার 15 লিটারের কেনেন। আপনি যদি 100 ml 200 mlটা কিনতে যান খরচ অনেক বেশি। এইটা একটা আছে। পাশাপাশি হলো আমাদের যে নর্মাল ব্লিচিং পাউডার যেটা 37% ক্লোরিনওয়ালা যে ব্লিচিং পাউডার পাওয়া যায়, ব্লিচিং কিন্তু আপনার ব্রড স্পেকট্রাম, মানে বড় পরিসরে সে কিন্তু ব্যাকটেরিয়া মারে। এটা আমাদের গৃহস্থালিতে আমরা পায়খানা, টয়লেট বা বিভিন্ন অপরিষ্কার জায়গায় আমরা দিয়ে থাকি এই ব্যাকটেরিয়া মারার জন্য। এই ব্লিচিং পাউডার আপনার 50 গ্রাম থেকে 100 গ্রাম ডোজ, মানে পানির গভীরতা যদি বেশি হয় তাহলে 100 গ্রাম, পানির গভীরতা যদি 3.5 ফিট 4 ফিট হয় তাহলে 50 গ্রাম হারে এই ব্লিচিং পাউডারটা আপনাকে সন্ধ্যের সময়, কারণ ব্লিচিং পাউডার সূর্যের আলোর ভিতর থাকলে ওর অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়, এই জন্য আপনাকে সন্ধ্যের সময় দিতে হবে। সন্ধ্যের সময় আপনি এটা বালুর সাথে হোক বা পানির সাথে গুলায় যদি আপনি সিটাই দিয়ে দেন, তাহলে আপনার আপনার পরিবেশের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু কাজ হবে, ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তাহলে আপনি এখানে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বড় হলো যে আপনি পরিবেশটাকে উন্নয়ন করে দেন। একটা হলো তার খাবারের সাথে ভিটামিন সি দেন, তার ডিফেন্সিভ মেকানিজম বেড়ে দেন। দ্বিতীয় হলো যে আমি পরিবেশের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেটা মেরে দিই। তৃতীয় হলো যে আমি একটু পানি দিয়ে দিই, যে আমি পুকুরের পানি চেঞ্জ করে দিই। তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার অনেক সমস্যা, 80% সমস্যা আপনার সমাধান হয়ে যাবে আশা করা যায়। এর পাশাপাশি যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারই করতেই চাই, তাহলে সেটা হলো অক্সিটেট্রাসাইক্লিন ছাড়া অফিসিয়ালি অন্য কোনো আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, বা ব্যবহার করাও এটা খরচই হয়, আপনার বেশি হয়। তবে যদি পাবদা, গুলশা, শিং, ট্যাংরা এই জাতীয় মাছ হয়, তাহলে মেইন পরামর্শ হলো ওইটা যদি বাজারে দেওয়ার মতো মাছ হয়, তাহলে আপনি ক্ষতগুলা বাদ দিয়ে বাকি মাছ সব বাজারে দিয়ে দেন। যদিও শুনতে এটা চাষি মনে করবে যে না মাছ চিকিৎসা করতে পারলো না বলে, কিন্তু এটাই হলো ওয়াইজ সিদ্ধান্ত, বৈজ্ঞানিক সিদ্ধান্ত, যে আমি সমস্যা হয়েছে, ঠিক আছে আমি মাছ বাজারে দিয়ে দিই। বাজারে আমি হয়তো 17 কেজি নিতে চাচ্ছিলাম, আমার এখন 20-25 কেজি, আমি বিক্রি করে দিলে কিন্তু আপনার পুঁজি চলে আসবে, আপনার ক্ষতি হবে না। কিন্তু এবার আপনি যখন চিকিৎসা শুরু করলেন, তখন আপনি একের পর এক যখন চিকিৎসা দিতে যাবেন, যে আপনার 31 শতক জায়গায় আপনার 20,000 টাকা 30,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এই করতে যে। কিন্তু আখেরে এই যে কয়দিন ধরে আপনি চিকিৎসা করতে থাকলেন, ওই চিকিৎসা করতে করতে শেষে যে দেখবেন যে বেশিরভাগ মাছই চলে গেছে, আপনি আর বাজারে দেওয়ার সুযোগ পাইলেন না। এটা একটা, যদিও শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটা হলো ওয়াইজ ডিসিশন। পাশাপাশি আমাদের যেটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, যে এই যে সমস্যা, এই যে অসুখ হচ্ছে, এই অসুখ যাতে না হয়, এই জন্য আপনাকে আগে থেকেই, যেমন আমরা যে গৃহস্থালী যে মুরগি পালন করি, এই মুরগিরও কিন্তু অসুখ হয়ে গেলে কিন্তু আর চিকিৎসা বাঁচানো যায়। আপনি খেয়াল করে দেখেন যে বর্ষার শীতকালে আসলে তাদের নানা রকম প্রবলেম হয় এবং অনেক মুরগি মারা যায়। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে আপনাকে যাতে মাছ বা আমার মাছের জন্য অসুখ না হয়, এই বিষয়টা যদি খেয়াল রাখা হয় এবং আপনি যদি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন, আমি বলবো যে আপনার মাছ নিরাপদ থাকবে। প্রথম যে কাজটা আপনাকে এই প্রিভেন্টিভ মেজার হিসেবে, যাতে অসুখ বিসুখ না হয়, সেটা আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, যেটা আমরা সবসময় করতে পারি না, সেটা হচ্ছে উত্তমভাবে পুকুর প্রিপারেশন করতে হবে। তার উত্তমভাবে পুকুর প্রিপারেশনের প্রথম ধাপটাই হলো যে পুকুরটাকে একদম শুকিয়ে ফাটিয়ে নাও। এবং আমরা যারা মাছের সাথে যুক্ত বা আমার চাষি ভাইরাও একমত হবে যে পুকুর ফাটিয়ে নিয়ে যখন আপনি মাছ চাষ শুরু করবেন, দেখবেন মাছ চাষ চলাকালীন আপনার গ্যাসের সমস্যাও নাই, অক্সিজেনের সমস্যাও নাই, রোগ ব্যাধির সমস্যাও নাই, অনেকাংশেই হয় না। 99% পুকুরে এই সমস্যা হয় না। পুকুর শুকিয়ে আপনাকে নিতে হবে, অথবা আপনি যখন পুকুর সেচ দিলেন, এই কাদা আপনাকে অপসারণ করতে হবে। তলায় যে জৈব পচনশীল যা পায়খানা, বিভিন্ন রকম যে গ্যাসিয়াস ময়লা, ব্যাকটেরিয়া, রোগ জীবাণুযুক্ত যে কাদা ছিল, যে কালো কাদা ছিল, এইটা আপনি এখন অনেকেই করে, আমাদের চিংড়ি এলাকায় করে, সেটা হলো যে এই পাম্প মেশিন দিয়ে পানি আর কাদা মিলাইয়া উঠাই ফেলে দেয়। এবং আমাদের যারা আমরা পাবদা, গুলশা, শিং, ট্যাংরা এই জাতীয় মাছ চাষ করছি, তেলাপিয়া চাষ করছি, পাঙাশ চাষ করছি, তাদেরও আমরা পরামর্শ দিব যে যদি শুকাতে না পারেন, যদি বর্ষাকালে আপনি পুকুরটা রেডি করেন, তাহলে দয়া করে আপনি 1-1.5 ফিট পানি থাকা অবস্থায় এবার পানি আর কাদা গুলাইয়া একসাথে পাম্প করে বের করে দেন। তাহলে আপনি শুকালে যে 100% উপকার পাচ্ছেন, এটা হয়তো 100% না হলেও আপনি 90% নিরাপদ থাকতে পারবেন। এবং আমরা দেখেছি যে এইভাবে যদি তলার পচনশীল পচা কাদাটা যদি বের করে দেওয়া যায়, তাহলেও আপনার চাষকালীন কিন্তু এই গ্যাসের সমস্যা, অক্সিজেন সমস্যা, এইসব সমস্যা হয় না।
তাহলে পন্ড প্রিপারেশন আপনাকে এইটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যেসব পুকুরে সমস্যা হয়, আপনার তেলাপিয়া চাষও দেখবেন খেয়াল করে, এই পুকুরের আশপাশে দেখবেন প্রচুর গাছগাছালি আছে, গাছের পাতা পড়তেছে, সূর্যের আলো ঠিক মতো লম্বা সময় ধরে পায় না গাছের কারণে। এই জন্য পুকুর পাড়ে যদি গাছ থাকে আপনাকে গাছের ডাল কেটে দিতে হবে অথবা গাছই সরাই ফেলতে হবে। কারণ আপনি গাছ চাইলে মাছ হবে না, মাছ চাইলে আপনাকে গাছ স্যাক্রিফাইস করতে হবে, নাইতে কিন্তু দুটো একসাথে হয় না, পুকুর পাড়ে দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের কোনো কোনো এলাকায় এই পুকুর পাড়ে গাছ লাগানো একটা ট্রেডিশন আছে, কিন্তু সেই সব জায়গায় আপনি এইভাবে কমার্শিয়ালি বা আপনার বাণিজ্যিকভাবে মাছ চাষটা সফল হয় না, এই নানান সমস্যা হয়। এই জন্য গাছ আপনাকে ডাল কেটে দিতে হবে, যাতে হলে পচনশীল পাতা বা পাতা পড়ে পুকুরে পরিবেশ নষ্ট না করতে পারে। তাহলে পন্ড পেপারের সময় আপনি এটা খেয়াল রাখলেন। দ্বিতীয় হচ্ছে যখন পোনা ছাড়বেন তখন আপনাকে পোনাটা এমন জায়গা থেকে কিনতে হবে, বিশ্বস্ত সোর্স থেকে, যারা রোগমুক্ত পোনা, স্বাস্থ্য ভালো পোনা দেয়। আপনি যদি নার্সারির পুকুরে যেয়ে দেখেন যে নানা রকম অব্যবস্থাপনা আছে, সে ভালো পুষ্টিকর খাবার দেয় না, খুব রুগ্ন পরিবেশ থেকে আপনাকে পোনা দিচ্ছে, আপনি দয়া করে ওইটা নিয়েন না। আপনি একটু দাম বেশি পড়তে পারে, ভালো পোনা নিতে গেলে একটু দাম বেশি পড়ে, তো একটু দাম, কারণ আপনি এটা ব্যবসা করবেন, বিনিয়োগ করবেন, আপনার বিনিয়োগটাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। এই জন্য আপনাকে, আমাদের চাষি ভাইদেরকে আমরা বলবো যে আপনারা 2 পয়সা বেশি পড়লেও আপনারা খোঁজ খবর নিয়ে একটু ভালো হ্যাচারির পোনা নেন, ভালো মানের পোনা নেন, ভালো জায়গার পোনা নেন। কারণ পোনায় কিন্তু শুরুতে যদি রোগ নিয়ে আসে পরে কিন্তু আপনাকে ঝামেলা হবে। এই জন্য রোগ মুক্ত নেওয়ার চেষ্টা করতে হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। পোনা যখন আপনি পুকুরে ছাড়বেন তখন অবশ্যই পোনা আপনাকে শোধন করে নিতে হবে, অর্থাৎ হয় পটাশ পানিতে গোসল করাতে হবে, না হলে আপনাকে ওই যে লবণ পানিতে গোসল করাতে হবে, গোসল করে আপনি ছাড়বেন। অথবা আপনি যখন মাছটা ছেড়ে দিলেন যে ঠিক আছে আমি মাছটা ছেড়ে ফেলছি, ছেড়ে দিয়ে ফেললাম, আপনি পটাশ দিয়ে দেন সারা পুকুরে। 33 শতক জায়গায় এই 150 গ্রাম আপনি পটাশ দিয়ে দেন, সারা পুকুরে ছিটাই দিয়ে দেন, ব্যাস ওই পটাশ দিয়ে দিলেন, একসাথে 2 কাজ হয়ে গেল, পুকুরের ব্যাকটেরিয়া মারা গেল, আবার আপনার মাছেরও উপকার হয়ে গেল। এখন পটাশ পানিতে গোসল করলে কি উপকার হয়? প্রথম উপকারটা হলো যে পোনাটা আপনি যখন হ্যাচারিতে ধরে নিয়ে আসতেছেন বা হ্যাচারির থেকে ধরতেছে বা পুকুর থেকে ধরে আমাদেরকে দিবে, তখন সে প্রথমে ধরে একটা হাউজে রাখুক, একটা হাঁপায় রাখুক, জালের ভিতরে এক জায়গায় রাখবে, রেখে এটাকে আপনার কন্ডিশনিং করবে, তার পেটের পায়খানা বের করে দেওয়ার জন্য 1-1.5 ঘন্টা এটাকে জালের ভিতরে রাখবে, আবার এটা ওজন করবে অথবা গুনে আপনাকে পরিবহন ট্রাকে দিল বা কন্টেনার দিল বা বড় ইয়ের ভিতর পাত্রের ভিতর দিল, এই পাত্র নিয়ে আপনি পরিবহন করে আসলেন, এসে আবার আপনি ধরে আপনি আবার পুকুরে ছাড়বেন। এই যে এতগুলো টাস্ক করার কারণে অনেক সময় আঁশ উঠে চলে যায়, পাখনা ভেঙে যায়, কোনো জায়গায় একটু চামড়া ছিঁড়ে যায়, ফলে ওখানে যে আপনার ইনফেকশন হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য আপনি যদি পটাশ পানিতে অথবা লবণ পানিতে গোসল করায় ছাড়েন তাহলে ওই জায়গায় সেকেন্ডারি ইনফেকশনটা আর হয় না, যার জন্য আপনার পরে আর তার কোনো রোগের আক্রান্ত হয় না, সে বাঁচার হারটা অনেক বেড়ে যায় বা ভালো থাকে, বেশি আশা করা যায়। কিন্তু আপনি যদি পটাশ পানিতে বা লবণ পানিতে গোসল না করে যদি ছেড়ে দেন তাহলে কি হয় যে ওই জায়গাটায় সেকেন্ডারি ইনফেকশন হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে সে পরবর্তীকালে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে কিন্তু টুকটাক পোনা মরতেই থাকে। এবং বিশেষ করে ছোট প্রজাতির মাছের ক্ষেত্রে বা ছোট পোনা পরিবহন করলে আপনি দেখবেন, যদি আপনি বেশি পোনা নিয়ে যান তাহলে আপনি 4-5 দিন ধরে, অনেক সময় শিং মাছের ক্ষেত্রে তো 1/3 পোনা মারা যায়, অনেক পোনা মারা যায়। এমনি আপনি ধরেন ট্যাংরা পোনা বা মাগুর পোনা, এগুলো যেহেতু কাটা আছে, এদের গায়ে যেহেতু আঁশ নাই, ফলে সহজে এই কাটা দিয়ে আঁশ শরীরে উন্ডেড হয়। এই জন্য আপনার পরবর্তীকালে অনেক চাষি ভাইরা দেখবেন আপনাদের বলে স্যার মাছ ছাড়ার পর থেকে তো মাছ মারা যাচ্ছে। এটা ডিউ টু হলো এই যে ইনজুরির কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এখন আপনি পোনাটা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি তাকে 1 দিন 2 দিন ধরে এই ভিটামিন সি খাওয়াবেন, খাবারের সাথে পাউডার খাবার দিলে পাউডার মিশাই দিবেন। আপনি যদি দানাদার খাবার দেন তাহলে দানাদার খাবারের সাথে ভিটামিন সি মিশায় 2-3 দিন খাওয়াবেন, যাতে তার যদি ইন্টারনাল কোনো হেমোরেজ হয়, ইন্টারনালি কোনো ক্ষতি হয়, বা তার যে চামড়া যে ছুটে গেছিল, এগুলো সব আপনার দ্রুত রিকভারি হয়ে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে এটা হলো আমরা পোনা ছাড়ার সময় এই ব্যবস্থাটা নিতে হবে। চাষ চলাকালীন আপনাকে কিছু বাড়তি কাজ করতে হবে মাছটাকে ভালো রাখার জন্য। তো এখানেও আমরা সবসময় মাছ চাষের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আপনার এই হরা টানা। এই যে আপনার যখন আপনি মাছ চাষ চলতেছে প্রতিদিন টানতে হবে এরকম না, 7 দিন পরে বা মাছ চাষের ধরন বুঝে আপনি যদি নিজে খাবার বানিয়ে দেন তাহলে এই খাবারের যদি একটা অংশ নষ্ট হয়, ফলে এটা পরিবেশটা বেশি ক্ষতি হয়। আপনি যদি ডুবন্ত খাবার দেন তার থেকে কম পরিবেশ নষ্ট হবে, কিন্তু তাও পরিবেশে কিছু খাবার নষ্ট হয়। আপনি যদি ভাসমান খাবার দেন দেখবেন যে পানি অত গাঢ় হয় না, পানি অত নষ্ট হয় না, যেহেতু অপচয় হয় না। তাহলে আপনি যদি ভিজা খাবার দেন, বানানো খাবার দেন, আপনার পুকুরের অবস্থা বুঝে 7 দিন 10 দিন 15 দিন পর পর আপনার পুকুরের অবস্থা বুঝে
আপনাকে হররা টানতে হবে। এই কাজটা বিনা পয়সায় কিন্তু হয়, এটা কিন্তু কায়িক পরিশ্রমে করতে হয়। মাছ চাষ করলে প্রত্যেক চাষি ভাইয়ের এই হররা রাখতে হবে। এই হররা আমরা কিন্তু রাখি না, এবং আমরা শুধু বর্তমান সময়ে এই মার্কেটিং কোম্পানির লোকজনের কথাবার্তায় শুধু মেডিসিনের দিকে ঝুঁকে পড়ি। কিন্তু আপনি যদি এই হররা, আমরা চাষি ভাইরা যদি এইভাবে টানতো নিয়মিত, এবং হররা টানতে হবে দুপুরবেলা, সকালবেলা না। অনেক জায়গায় প্র্যাকটিস আছে যে ভোরে টানে, ভোরে টানা যাবে না, এটা দুপুরে টানতে হবে। কারণ যেহেতু দুপুরে এটা টান দিলে কিন্তু গ্যাস ওঠে, গ্যাস যেহেতু ওঠে, ফলে এই গ্যাসের কারণে আপনার অক্সিজেনের সমস্যা হয়ে যেতে পারে, মানে কমে যেতে পারে। এই জন্য আপনাকে দুপুরবেলা টান দিতে হবে। দিলে আপনাকে ওই যে আমরা যেটা বলি যে গ্যাসের ওষুধ বলেন, নানান রকম ওষুধ আপনার লাগবে না, অনেক অনেক উপকার হবে, পরিবেশটা ভালো হবে। যেহেতু দুর্গন্ধময় গ্যাস বাতাসে চলে যাচ্ছে, এবং ওখানে তলায় যেহেতু লাড়া পড়ে, এই লাড়া পড়ার কারণে তলায় তো অনেক ধরনের ব্যাকটেরিয়া, কীট পতঙ্গ আছে, কেঁচো আছে, ওদের বংশ বিস্তার হয়। ফলে ওরা ওই জৈব জিনিস খায়, খেয়ে ওদেরকে আবার মাছে খায়, ফলে ওরাই কিন্তু পরিবেশটা উন্নয়ন করে দেয়। এছাড়া যে ওর ভিতরে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যে পুষ্টিটা মাটির সাথে আটকে ছিল, এই হররা টানার কাদার লাড়া হওয়ার কারণে এই পুষ্টিটা পানিতে মুক্ত হয়। এটা আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন ইউজ করে ফেলে, অন্যরা ইউজ করে ফেলে, ফলে টোটালি আপনার তলদেশের পরিবেশের উন্নয়ন ঘটে। তাহলে আমরা মাঝে মধ্যে হররা টানবো। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি হাই ডেনসিটির মাছ চাষ করি, তাহলে আমরা প্রতি মাসে হালকা ডোজে চুন দেবো। নর্মাল রুই কাতলা মেরে গেলে কিন্তু এই ডোজে প্রতি মাসে দেওয়ার দরকার নেই। 2-3 মাস পরে যে, বিশেষ করে 3 মাসের মাথায় যে আপনি রুই জাতীয় মাছ চাষের ক্ষেত্রে চুনটা দিলেই চলবে। কারণ এখানে রুই জাতীয় মাছের ক্ষেত্রে তো আমরা অত ঘনতে থাকে না, ওইভাবে আমরা রেগুলার ওইভাবে খাবার, অত পরিমাণ খাবার দেই না। কিন্তু যদি পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, তেলাপিয়া চাষ হয়, পাঙাশ চাষ হয়, যেহেতু প্রচুর পরিমাণ খাবার হয়, এই জন্য আপনাকে প্রতি মাসে হালকা ডোজে 150 গ্রাম থেকে 200 গ্রাম হারে পাথরের চুন আপনাকে দিতে হবে, প্রতি মাসে দিতে হবে। পরিবেশটা ভালো থাকবে। যদি হাই ডেনসিটির মাছ চাষ করি, আমরা প্রোবায়োটিক্স প্রতি মাসে একটা করে ব্যবহার করব। আমরা আগেও বলেছি যে প্রোবায়োটিক্স ব্যবহার করলে তলদেশের উন্নয়ন ঘটে। আমরা জৈব পদার্থগুলো খাই, খেয়ে বংশ বিস্তার করে, এমনি যে বংশ বিস্তার হয়, এবং পরিবেশ যেহেতু জৈব পদার্থ খেয়ে ফেলে, ফলে এই জৈব পদার্থ পৌঁছে থেকে আর অন্য কোনো প্রবলেম সৃষ্টি করতে পারে না, গ্যাস ট্যাস সব দূর হয়ে যায়। আর একটা খেয়াল করতে হবে যে আপনার পানি যেন অধিক সবুজ না হয়ে যায়। ন্যাচারাল খাবারে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, আপনার পুকুর যেন অতিরিক্ত সবুজ না হয়ে যায়। যেই দেখবেন যে একটু গাঢ়র দিকে চলে যাচ্ছে, আপনাকে খাবার কমাই দিতে হবে। খাবারটা আপনাকে কমাই দিলেই দেখবেন যে ওই মাছগুলো ওই প্রাকৃতিক খাবারটা খেয়ে নিয়ে কমাই ফেলবে। বিশেষ করে তেলাপিয়া চাষের ক্ষেত্রে, আপনার হলো রুই জাতীয় মাছের চাষের ক্ষেত্রে অনেক সময় আমরা সারও দিয়ে ফেললাম, বা অন্য অনেকগুলো কারণ একসাথে হয়ে আপনার অনেক সময় পানি গাঢ় হয়ে যায়। এই গাঢ় করা যাবে না। গাঢ় করলে আপনার পরে অক্সিজেন সমস্যা হবে, মাছ স্ট্রেস হবে, পীড়ন অবস্থায় পড়ে যাবে, আপনার অসুখ বিসুখ হয়ে দেখা দিবে। এই কাজটা করা যাবে না। এর পাশাপাশি হলো যে আপনার যদি আমরা একটু পানি দিতে পারি, মানে একটু পানি ফ্লাশ করতে পারি, তাহলে আপনার পরিবেশ উন্নয়ন হয়, এবং হলো পানি পাতলা হয়, অক্সিজেন যুক্ত হয়, স্রোত সৃষ্টি হয়, ফলে মাছ অনেক কমফোর্ট ফিল করে, মাছের আপনার ইমিউনিটি বেড়ে যায়, খাবারের চাহিদা বেড়ে যায়, মাছ ভালো থাকে। তার আপনি এটা আমাদের যারা ডিজেল মেশিন আছে বা আমাদের যাদের বোরিং করা আছে, তারা এই কাজটা আমরা পানি যদি দেই, তাহলে আপনার মাছ ভালো থাকবে। এরপরের বিষয়টা হলো যে আপনার পানির হাইটটা, ভলিউমটা খেয়াল করতে হবে যে আপনার পানি মাছের অনুপাতে আপনার পানির হাইট ঠিক আছে। যদি দেখেন যে আপনার পানির হাইট কমে গেছে বা বর্ষা হচ্ছে না, আপনি বর্ষার অপেক্ষা করছিলেন, মানে বর্ষা হচ্ছে না, তাহলে আপনাকে পানি দিয়ে বাড়িয়ে দিতে হবে। আর যদি পানি মানে হাইট যদি না বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যেহেতু পানির হাইট কমে গেছে, সূর্যের আলো তখন মাটির তলা পর্যন্ত চলে যায়, এবং অনেক মাছ মানে বেশিরভাগ মাছই কিন্তু সূর্যের আলো পছন্দ করে না, সূর্যের আলো তার ঘাড়ে পরে পড়ুক। এখন মাছ তো পানির ভিতর থাকে, সে তো বলতে পারে না যে আমি বিপদে আছি। এই জন্য চাষি হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে, বা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার পানির হাইট কমে গেলে সূর্যের আলো কিন্তু তলায় চলে যাচ্ছে, ফলে সে আনইজি ফিল করে, মানে অস্বস্তি বোধ করে। আর একটা প্রাণী যখন অধিক দিন যদি অস্বস্তিকর অবস্থায় থাকে, ফলে তার শরীরের পুষ্টি ঘাটতি হয়ে যায়, এবং তার যে মানে রোগ প্রতিরোধক ক্ষমতা এটা কমে যায়, ফলে সে তখন রোগ আক্রান্ত হয়ে যায়। আমাদের দেশে যে শিং মাছের যে প্রবলেমটা হয়, ওর অনেক প্রবলেমের একটা কারণ হলো পানির হাইট কমে যাচ্ছে, চাষি টের পায় না, মানে বুঝতে পারতেছে না পানির হাইট কমে গেছে। এই জন্যই পানির হাইটটা আপনাকে 5 ফিটের উপরে বজায় রাখার চেষ্টা করতে হবে সবসময়, মানে 5 ফিট ন্যূনতম রাখার চেষ্টা করতে হবে। যে কোনো মাছ চাষে হোক আপনাকে 5 ফিটের উপরে রাখার চেষ্টা করতে হবে। যেই কমে গেল আপনি পানি দিয়ে আপনার করতে। আর আধুনিক মাছ চাষের ক্ষেত্রে, মানে আপনি যদি বাণিজ্যিক মাছ চাষ করেন, আপনাকে পানি। তো আমার মনে হয় যে আমরা মাছ সবসময় চেষ্টা করবে, আমার চাষি ভাইরা বা আমরা চেষ্টা করে থাকি, যেটা হলো যে মাছের রোগ শোক যাতে না হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু আগে যে কথাগুলো বললাম, পাশাপাশি যদি ছোট মাছ, ছোট প্রজাতির মাছ চাষ করা হয়, যেমন ধরুন তেলাপিয়া আপনি চাষ করতেছে বা পাবদা, গুলশা, শিং, এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে পাখি এসে বসে।
তো বেটার হচ্ছে যে এই পাখি কিন্তু আমরা শুরুতে বলছিলাম যে পাখি রোগ ক্যারি করে নিয়ে আসে। এই জন্য যখন যদি ছোট পুকুর হয়, মানে 30 শতক 40 শতক 50 শতক পুকুর হয়, তাহলে নেট দিয়ে দিলে এই পাখি আর আসবে না। বা যদি বড় পুকুর হয় তাহলে সেই ক্ষেত্রে নেট দেওয়াটা কঠিন হয়ে যায়, তখন সুতা টাঙায় দিতে হবে। এই সুতা টাঙায় দিলে কিন্তু আপনার এই পাখি আর আসে না, এবং পাখিটাকে চেষ্টা করতে হবে যদি অ্যাভয়েড করার জন্য। যদিও এই প্রবলেমটা আপনার রুই জাতীয় বড় মিশ্র চাষের ক্ষেত্রে ওই সমস্যাটা হয়। এটার পাশাপাশি হচ্ছে যে আমরা আলোচনার ভিতরে বেশ কয়েকবার বলেছি যে আমরা মাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার হলো ভিটামিন মিনারেলস খাওয়াবো। যখন আপনি তেলাপিয়া চাষ করছেন বা অন্য মাছ হাই ডেন্সিটিতে চাষ করবেন, ইন্ডাস্ট্রিয়াল ফিড খাওয়াবেন, তখন আপনাকে প্রতি মাসে 2-3টা দিন আপনাকে এই ভিটামিন এবং মিনারেলসের প্রিমিক্স পাওয়া যায়, সেগুলো মিশায় আপনি খাওয়াবেন। খাওয়ালে কি হবে, তার রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়বে এবং তার পুষ্টির ব্যালেন্স হয়ে যাবে, ফলে সে সহজে রোগ আক্রান্ত হবে না। তো আমরা যে কথাগুলো বললাম রোগ না হওয়ার জন্য, এই কথাগুলো যদি একজন চাষি ফলো করে, আশা করা যায় তার এই মেডিকেল ট্রিটমেন্ট, ভেটেরিনারি ট্রিটমেন্ট তার মাছে আশা করা যায় লাগবে না। এমনি ধরেন সব ভালো আছে, মাছের কোনো রোগও নাই, কিচ্ছু নাই, তারপরেও আপনি যদি একটু এডিশনালি চুন ব্যবহার করেন, আপনার পানির পরিবেশটা ভালো হয়ে যাবে, মাছ আরো ভালো পরিবেশে ভালো থাকবে। তো এই সবসময় মাথায় রাখতে হবে যে মাছের ক্ষেত্রে ট্রিটমেন্ট না, মাছের ক্ষেত্রে প্রিভেন্টিভ প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা আগের ব্যবস্থাপনাটা নিতে হবে। এটা যেহেতু কথা বলতে পারে না, যেহেতু এটা বলতে পারে না, বা আপনিও মাছটাকে ধরে আপনি ওইভাবে চিকিৎসা করতে পারছেন না, সেহেতু আপনাকে এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। স্যার, আমরা আলোচনা প্রায় লাস্টের দিকে চলে আসছি। আমরা দুটো বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। যদি রোগের প্রাদুর্ভাব প্রচুর পরিমাণ দেখা যায়, এই সময় বেশিরভাগ খামারে ঘাবড়ায় যায়, ভয় পাওয়া যায়, এবং আপনি বলতেছিলেন যে অনেক রিপ্রেজেন্টেটিভ আছে যারা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে কৃষক ভাই দেখা যাচ্ছে যে উনি যখন দেখতেছেন মাছের অনেক বেশি সমস্যা, ওই সময় ওনার 20 লাখ টাকার মাছ বিক্রি করার ক্ষেত্রে উনি চিন্তা করেছে যে 2 লাখ টাকার ওষুধ খাওয়াইলেও হয়তোবা তার কোনো একটা মানে উনি কৃপণতা এই সময় করতেছে না। কিন্তু উনি যদি আগে থেকে, আপনি যেটা বলতেছিলেন যে আগে থেকে উনি যদি 20,000 টাকা প্রিভেনশন যে কোর্সটা করে দিত, চুন, লবণ, প্রোবায়োটিক, তারপর ভিটামিন সি, এগুলো যদি করতো, তাহলে কিন্তু ওনার অনেক বেশি সাশ্রয় হতো, তাই না? এখন ধরেন রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে মাছ কিছু করে বিক্রি করার কথা বলছেন ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে, যে রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই মাছ কিছু ছাঁটাই করে মাছ বিক্রি করার ক্ষেত্রে এটা আসলে করতে হয়। আমরা যখন ক্যাটফিশ জাতীয় মাছের কথা বলতাম যে গুলশা মাছের ক্ষেত্রে যখন হঠাৎ করে শীতের পরে ক্ষত রোগটা দেখা যায়, ওই সময় হলে আমরা বলতাম, কৃষকরা বলতাম যে হ্যাঁ, আপনি ইমিডিয়েট দাম কম হোক বিক্রি হোক, আপনি মাছ বিক্রি করে ফেলেন। আচ্ছা, এখন যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে মাছের রোগ ব্যাধি বেড়ে গেল, এই সময় কৃষক ভাইকে আগে পুকুরে পানি ঠিক করবে, নাকি তার রোগ ট্রিটমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে, নাকি সে মাছটা বিক্রি করার চেষ্টা করবে? কোন দিকে গেলে ভালো হয়? এক্ষেত্রে আপনার হলো যখনই আপনার মাছের রোগ এসে যায়, যেহেতু অনেক টাকার ইনভেস্টমেন্ট থাকে, সব চাষি সবাই আমরা ইয়ের মধ্যে পড়ে যায়, হতাশার মধ্যে পড়ে যেতে হয়। কারণ হলো যে বিনিয়োগটা তখন রিস্কের মধ্যে। এই সময় সবচেয়ে বড় হলো যে ধীর স্থির মাথায় আগে চিন্তা করতে হবে। ধীর স্থির ভাবে, এখানে পাজেল হয়ে গেলে হবে না, সন্ত্রস্ত হয়ে গেলে হবে না, আপনাকে ধীর স্থির ভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে প্রথম হলো যে আপনি আপনার পানির এক্সচেঞ্জটা আপনাকে করতে হবে। আপনি যতই ট্রিটমেন্ট দেন, যাই করেন, শুরুর কাজটা করতে হবে আপনাকে পানি এক্সচেঞ্জ করে। কারণ আপনি দেখেন ওখানে যদি ব্যাকটেরিয়ার লোড বেড়ে যায়, আপনি যদি পানি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার ওই ব্যাকটেরিয়া কিন্তু কিছু বেরিয়ে গেল, আপনি আবার ফ্রেশ পানি দিলেন, এটা ডাইলিউশন হয়ে গেল। প্রথম কিন্তু এটা হলো কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। দ্বিতীয় হচ্ছে যে পরিবেশের উন্নয়ন হয়। যখন আপনি নতুন পানি দেন তখন পরিবেশ উন্নয়ন হয়। পরিবেশ যখন উন্নয়ন হয় তখন মাছের যে নিজস্ব যে আপনার রোগ প্রতিরোধক যে ডিফেন্সিভ মেকানিজম, ওটা কিন্তু স্ট্রং হয়ে যায় যে কোনো পরিবেশ পরিবর্তন হলেই। পানি হলো আপনার বড় একটা উপকার করে, পানি চেঞ্জ করে। অনেকে দেখা যায় যে পানির দিকে মনোযোগ নাই, আপনার চিকিৎসার দিকে আগে চলে যায়। কিন্তু আগে চিকিৎসা না, আগে আপনাকে পানির দিকে মনোযোগ দিতে হবে। প্রথম কাজই হলো এক্সচেঞ্জ অফ ওয়াটার। যদি 50% পারেন 50% চেঞ্জ করে দেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এবার আপনি অন্যান্য পরিবেশগত ট্রিটমেন্টে নিয়ে আসেন। সেটা হলো যে আপনি প্রথমে চুন দেন। চুন দিলে আপনার অন্যান্য পানির যে কেমিক্যাল প্যারামিটারগুলো, যেমন শুধু পিএইচ ক্ষারকত্ব না, অম্লীয় না, হার্ডনেস আছে, অ্যালকালিনিটি আছে, এই সবগুলো কিন্তু চুনের উপরে অনেকটা নির্ভর করে প্যারামিটারগুলো ভালো রাখা। তাহলে আপনি
ফিজিওকেমিক্যাল প্যারামিটারটা ঠিক করে দেন, অপটিমাম করে দেন, তাহলে হবে কি আপনার পরিবেশটা ভালো হয়ে যাবে, মাছ স্ট্রং ফিল করবে। পাশাপাশি যদি কোনো অ্যারেশনের ব্যবস্থা থাকে, আপনার অ্যারেশনটা আপনি দিনে একবার দেন আর ভোর রাতে একবার দেন, মানে সারাদিন না, 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলেন, ভোর রাতে আপনি 1-1.5 ঘন্টা দিলেন। তাহলে হলো কি যে মাছ তো মেইনলি পানিতে থাকে, এটা অক্সিজেনটা অ্যাভেলেবল অক্সিজেন থাকলে সে ভালো কমফোর্ট ফিল করে। যদি আপনি ধরেন 5 ppm থাকে, তো এটা যদি আপনি 6 ppm নিতে পারেন, তাহলে যেহেতু অক্সিজেন বেড়ে গেল, মাছ কিন্তু অনেক কমফোর্ট ফিল করে, মানে ভালো বোধ করে। ফলে তার এই ছোটোখাটো যদি রোগ ব্যাধির যেটা সমস্যা, সেগুলো সে প্রতিরোধ করার মতো এনার্জি পেয়ে যায়, সক্ষমতা পেয়ে যায়। এরপরে যে আপনি হলো প্রথম যেটা জেনারেল, এমনি যদি মাছের যদি মানে বিশেষ করে তো ঘা হলেই তো মানুষ বেশি বিপদে পড়ে যায়, তখন আপনি হলো এবার আপনি বিকেসি মানে জীবাণুনাশকে মনোযোগ দেন। কিন্তু এরকম যদি সিভিয়ার প্রবলেম হয় তাহলে কিন্তু বিকেসি দিতে হবে। কিন্তু নর্মালি এমনি মাছ চাষ চলতেছে, চেষ্টা করতে হয় বিকেসি না দেওয়ার জন্য। কারণ বিকেসি দিলে যেটা হয় যে ওখানে পরিবেশে যে উপকারী অপকারী উভয় গ্রুপ ব্যাকটেরিয়া সব মারা যায়। আর ব্যাকটেরিয়া কিন্তু পরিবেশে ইকোসিস্টেমে কাজ করে। ইকোসিস্টেম মানে হচ্ছে যে আপনার জৈব থেকে অজৈব, অজৈব থেকে জৈব যে রূপান্তর ঘটে, মানে পরিবেশে অর্থাৎ মাটিতে পানির নিচে যে ঘটনাগুলো ঘটে, কেমিক্যাল ফ্যাক্টরগুলো যে একবার জৈবতে রূপান্তর হয় আবার অজৈবতে চলে আসে, এই যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু ব্যাকটেরিয়া করে। মানে যেমন অ্যামোনিয়া NH3 আপনার ক্ষতি করে, এটা ব্যাকটেরিয়া কিন্তু NH4 বানায়, NH3 বানায় ব্যাকটেরিয়ার কার্যক্রমের মাধ্যমেই। এখন যদি আমি বিকেসি মেরে এই উপকারী অপকারী সব ব্যাকটেরিয়া মেরে ফেলি, তাহলে হয় কি যে ওখানে ইকোসিস্টেমে এটা আবার ফিরে আসতে সময় লাগে। এই জন্য পারতপক্ষে আমরা বিকেসিটা কম ব্যবহার করব, জীবাণুনাশক কম ব্যবহার করবো, আমরা প্রোবায়োটিক্সটা দিব। প্রোবায়োটিক্সটা দিলে কি হবে, যদি ওখানে জৈব পদার্থ বেশি থাকে, ওখানে গ্যাস সৃষ্টি করার উপাদান থাকে, তাহলে ওগুলাকে সে 2-3 দিনের ভিতরে আপনার পরিবেশটাকে সে ভালো করে দেয়। এরপরে যে আপনি ভেটেরিনারি ট্রিটমেন্টে গেলেন, যে আপনি খাবারের সাথে শুরুতেই খাবারের সাথে আপনি ভিটামিন, যারা খাচ্ছে তারা যেন ভিটামিন সি খেতে পারে, ফলে তারা নতুন করে আক্রমণ হবে না যদি তাদের ডিফেন্সিভ মেকানিজমটা বেড়ে যায়, স্ট্রং হয়ে যায়। যেটা আক্রান্ত হয়েছে ওটা না, কিন্তু যেটা আক্রান্ত হয়নি ও ভিটামিন সি খাওয়ার কারণে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আর সহজে আর রোগ আক্রান্ত হবে না। এই জন্য ভিটামিন সিটা আগে চালু করতে হবে। এরপরে যে যদি দেখা যায় যে না আমার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট যেতেই হচ্ছে, তাহলে আপনার এই টেট্রাসাইক্লিন রেনামাইসিন যেটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, এই রেনামাইসিনের চিকিৎসা আপনাকে দিতে হবে। এছাড়া আপনার আর কোনো সামনে কোনো আর বিকল্প কিছু আমরা সাজেশন করতে পারি না। কিন্তু যদি মাছ বাজারে দেওয়ার মতো হয়, বিশেষ করে ক্যাটফিশ যা ছোটো প্রজাতির মাছ হয়, তাহলে বাজারে দিয়ে দেওয়াটাই ভালো। কারণ আমরা দেখেছি যে এই ধরনের যখন মড়ক আকারে চলে আসে, বিশেষ করে শিং মাছ এবং গুলশা মাছ, এই দুটা মাছে যখন মড়ক আকারে চলে আসে, তখন ওষুধ দিতে ওষুধ দেওয়ার কোর্স করতে যেয়ে ওদিকে মাছগুলো অনেক ক্ষতি হয়ে যায়, ফাইন্যান্সিয়ালি চাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। স্যার, আমরা সর্বশেষ একটা মাছের বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো অনেকে আমাদের বলে থাকেন যে কাতল মাছের চোখে সমস্যা হয়, চোখে এক ধরনের ফাঙ্গাস বা এক ধরনের রোগ দেখা যায়। এটা আসলে কিভাবে শনাক্ত করব যে আসলে মাছের চোখের সমস্যা আছে কিনা, বা হইলে আমরা কি করবো? সাকিব, অনেক ধন্যবাদ যে আপনি সুন্দর একটা, খুবই বেশি এটা দেখা যায় মাঝে মধ্যে, দেখা গেলো মাছ মরে গেছে, চোখটা বেরিয়ে গেছে, এই প্রবলেমটা হয়। এটা আবার এমন না যে আপনার পুকুরে সব কাতল মাছ মারা যাবে, এরকম না, কিন্তু এটা কিন্তু 2-4-5টা মাছের হয় এবং মারা যায় 2-4-5টা মাছ। এটা আমরা লক্ষ্য করে দেখেছি, যখন জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, পরিবেশটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমাদের অনেক চাষি ভাইরা, অনেকের পরামর্শ, এটা অনেকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে সরিষার খোল 2-3 দিন ভিজিয়ে বা সরিষার খোলের সাথে অটো গুঁড়া, মিহি গুঁড়া মিশায়া, আবার অনেকে আর এক শ্রেণীর লোক আছে যারা গোবরও মিশায়া আপনার পচায়া 2-3 দিন পচায়া আবার পুকুরে দেয়। এই ধরনের পুকুরে আপনার এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। পাশাপাশি ধরেন আপনার কোনো কারণে বর্ষা হয়েছে, পার্শ্ববর্তী জলাশয় থেকে বা পার্শ্ববর্তী ল্যান্ড থেকে গোবর টবর ধুয়ে এসে পানিতে পড়ছে, তখন পরিবেশে এখানে আপনার এই সমস্যাটা দেখা যায়, তখন 2-1টা মাছে আপনার এই চোখ বেরিয়ে আসার সমস্যাটা হয়। তো কাতল মাছের এই সমস্যাটা হলে এটার মেডিসিনাল কোনো চিকিৎসা নাই, বুঝছেন। ইন জেনারেলি আপনার হলো যে পুকুরে লবণ দিয়ে দিতে হয়, পুকুরে আপনার হলো জাস্ট লবণ দিয়ে দেওয়া, মানে পরিবেশগত ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা দিতে হয়, পানিটা ভালো করে দিতে হয়, যাতে আপনার ওই যে জৈব পদার্থ যেটা আসছিল সেটা যেন আপনার প্রশমিত হয়ে যায়, আপনার হলো ওই ওর যে ক্ষতিকর ইয়েটা যেন বন্ধ হয়ে যায়। এই জন্য পরিবেশগত ট্রিটমেন্টই দিতে হয় এই ক্ষেত্রে। স্যার, আমরা মোটামুটি আলোচনার সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে স্যারের কাছ থেকে যে বিষয়গুলো জানতে পারলাম, যে মাছের যদি চিকিৎসার কথা বলা হয়, সেক্ষেত্রে ডিরেক্ট চিকিৎসা আমরা না দেওয়ার আগে আমরা আগে চিন্তা করব যে মাছটা কেন অসুস্থ হইতেছে। অর্থাৎ স্যারের সবসময় কথার শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনছেন,
আমি তো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। এখন আপনারা বলতে পারেন যে সাকিব ভাই আপনি কি জানেন না যে কি করতে হবে? আমরা তো অসংখ্য কৃষক ভাই নিয়ে কাজ করতেছি, কিন্তু তারপরও মনে হয় আমাদের কাছে যে হ্যাঁ, আমরা আরো কিভাবে উন্নত করতে পারি, আমাদের সার্ভিসটাকে আরো কিভাবে মানে মানুষের কাছে পৌঁছানো যায়। এইসব কারণে কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যারকে আমরা মাঝে মাঝে ডেকে নিয়ে আসি যে স্যার আসেন, আমার এইরকম কৃষক ভাইরাও এরকম সমস্যায় আছে। স্যারও যদি এরকম উদার মনের মানুষ, উনি চেষ্টা করেন যে হ্যাঁ কৃষক ভাই কিভাবে উপকৃত হয়। তো স্যারের কথার সবসময় একটা জিনিস আমি খেয়াল করলাম যে উনি সবসময় পানিটাকে প্রায়োরিটি দিতে বলতেছে। মানে পানিতে যেহেতু মাছ বসবাস করতেছে, মাছ কথা বলতে পারতেছে না, মাছ যদি কথা বলতে পারতো সে আপনাকে হয়তো বলতো যে হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছে, তুমি আমাকে এই জিনিসটা দাও। তো যদি বলতে পারতেছে না, তো তার মানে পানিটার অবস্থা ভালো রাখতে বলা হচ্ছে। কিন্তু আমরা অনেক খামারিকে এরকম দেখি যে বিশেষ করে যারা পাঙ্গাস চাষ করেন, এইসব খামারের পুকুর পানি একদম কালো হয়ে গেছে, তার কোনো ভ্রুক্ষেপই নাই, সে কোনো চিন্তাই করতেছে না। 1 বছর পানি ওই জায়গায় মাছ চাষ হইতেছে এবং কি কখনো পানি পরিবর্তন করতেছে না। স্যার সবসময় বলতেছিল পানি পরিবর্তন করার কথা, স্যার সবসময় বলতেছিল বিকেসি সবার পরে ব্যবহার করার কথা, স্যার সবসময় বলতেছিল যে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে আগে কি করা, যে ওই জায়গায় কৃষক ভাই যাতে বিচলিত না হন এবং কি চুন, লবণ, প্রোবায়োটিকের এসবের ব্যবহার করা। তারপর যদি না হয় সেই ক্ষেত্রে বিকেসি, তারপরও যদি সমস্যার সমাধান না হয় তখন মাছের জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করতে বলা হয়েছে। আমি এখানে স্যারের সাথে আমি একটু জিনিস অ্যাড করব, সেটা হলো যে যদি আপনার মাছের কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা অফিসারের সাথে যোগাযোগ করবেন। উনি আপনার পুকুর পরিদর্শন করে মাছের কন্ডিশন কি, কতগুলা মাছের ভিতরে কতগুলা মাছের সমস্যা, সেটা দেখে উনি ট্রিটমেন্ট করবেন। এটা হলো সবচেয়ে আপনার জন্য উপযোগী এবং কি আমি বলবো এটা স্যারও একমত হবেন, কারণ কি স্যার এক দীর্ঘ জীবন, ওনার চাকরি জীবনে উনি অনেক অনেক কৃষকের সাথে মিশছেন। তো আমি বলবো আপনাকে আপনি এই জিনিসটা করেন। এই জিনিসটা করলে হয় কি, এই যে স্যার আলোচনা করলেন এখানে আপনার পুকুরের অ্যাকচুয়াল কি কন্ডিশন আছে, পানি কত ফিট, পুকুরে পানির কালার কি, মাছের সাইজ কি, মাছের কি ঘনত্ব রাখছেন, কোন খাবার দিয়েছেন, অনেক কিছু ফাংশনাল বিষয় থাকে। এই বিষয়গুলো সকল বিষয় নিয়ে যখন আলোচনায় আসে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোথায় থেকে সমস্যা শুরু হইতেছে, কোথায় থেকে সমস্যার সমাধানটা করতে হবে, সেই জায়গায় হাত দেওয়াটা ইন জেনারেলি সহজ হয় না। তো আমি বলবো আপনাকে, আপনি সবসময় পুকুরে পানির দিকে নজর রাখেন এবং কি মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আপনি 10 দিন 15 দিন অন্তর অন্তর চেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাছের রোগ হচ্ছে কিনা। আরেকটা জিনিস খেয়াল করবেন, মাছের রোগ যদি হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবেই 2-1টা মাছ কিন্তু আপনাকে কিন্তু সিমটম দেখা দিবে, 2-1টা মাছ কিন্তু আপনাকে জানাবে যে হ্যাঁ রোগ ব্যাধি আসতেছে। আর যারা অভিজ্ঞ খামারি তারা তো পুকুরে পানির কালার দেখলে বুঝে যে হ্যাঁ পুকুরে এই অবস্থা আছে, এই সমস্যা আসতেছে। হ্যাঁ মাছ একটু খাবার কম খালি খামার বুঝে যায় যে এখানে কিছু সমস্যা হইতে পারে। সো আমি বলবো আপনাকে আপনি এই জিনিসগুলো একটু নজরদারিতে রাখেন। মানে লক্ষণ, আমরা মাছের গায়ে রোগ হয়ে গেছে ওই জিনিস দিয়ে আমরা লক্ষণ চিন্তা করবো না, আমরা চিন্তা করবো কি মাছ খাবার খাওয়া কমাই দিল কিনা, পুকুরে পানি অতিরিক্ত মোটা হয়ে গেল কিনা, পানি অতিরিক্ত ঘোলা হয়ে গেল কিনা, হ্যাঁ পানির গভীরতা কমে গেল কিনা, এইসব জিনিস আমরা আগে চিন্তা ভাবনা করবো। এগুলো হলো প্রাথমিক লক্ষণ। যদি লক্ষণ বলেন এটা হলো আমাদের প্রথম দেখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা নজরদারিতে রাখতে পারি, আশা করবো যে অনেকটাই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। এবং কি শীতকাল নিয়ে যারা চিন্তা করেন যে শীতের আগে পরে রোগ ব্যাধি বেড়ে যায়, হ্যাঁ এইসব পরিবেশগত জিনিস তো হবেই, টুকিটাকি জিনিস তো হবেই। তো এই জায়গাগুলোতে আপনি আগে থেকে যদি প্রিভেনশন করতে পারেন, ইনশাল্লাহ আশা করি স্যার ডিটেল আলোচনা করছেন, স্যার যে বিষয়গুলোতে বেশি জোরদার করছেন সেই বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখেন। ইনশাল্লাহ আশা করব আপনার মাছ চাষ হবে আনন্দের পেশা, মাছ চাষ হবে আপনার জন্য লাভজনক, ঝুঁকিহীন এবং কি বাংলাদেশে মাছ চাষ করে অসংখ্য কৃষক ভাই উপকৃত হয়েছেন, ভালো করতেছেন, ভালো অবস্থায় চলে গেছেন। স্যার বলবো আপনাকে আপনি একটু ধৈর্যের সাথে শেখার চেষ্টা করেন এবং কি মাছ চাষটা করার চেষ্টা করেন। আশা করব আমাদের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। স্যার দীর্ঘক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করতেছেন, বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করতেছেন। আশা করব যে এই জিনিসগুলো আপনাদের উপকার আসতেছে। আর যদি উপকার আসে অবশ্যই আমাদের শ্রদ্ধা স্যারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।